আপনি দেখবেন অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে রেগুলেটরদের এত মোড সুইং হয়। জনতা ব্যাংকের ক্যাপিটাল কত? ৫,০০০ কোটি টাকা। সে তো কোনো গ্রুপকে ১,০০০ কোটি টাকার উপর দিতে পারে না। সে কিভাবে বেক্সিমকো গ্রুপকে ২১,০০০ কোটি টাকা দিল? তখন গ্রামীণ ফোনের শেয়ার সেল করে বিদেশিরা চলে গেল। ওরা কিন্তু আর দেশে আসে নাই। সো তারা লস করলো, বাংলাদেশে বলল এই দেশে আর যাওয়া যাবে না। আব্দুল্লাহ আল ফায়সাল একজন ক্যাপিটাল মার্কেট অ্যানালিস্ট, পুঁজিবাজার গবেষক হিসেবে কাজ করছেন বহু বছর ধরে। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে পার্সোনাল ফাইন্যান্স কাজ করে এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি না। সো আপনাকে ভালো জায়গায় টাকা রাখতে হবে, খারাপ জায়গায় অ্যাভয়েড করতে হবে। এটা ব্যাংক হোক, এটা মিউচুয়াল ফান্ড হোক, এটা ইন্স্যুরেন্স হোক। এই জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি দরকার, যেইটা আনফর্চুনেটলি আমাদের দেশে নাই। এবং আমি পার্সোনালি ট্রাই করছি যে মানুষকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দেওয়ার জন্য, উইথ রিফর্মস, উইথ দ্য নিউ গভর্নমেন্ট, উইথ দ্য নিউ লিডারশিপস অ্যান্ড উইথ দ্য আপকামিং লিডারশিপ বাংলাদেশে এই চেঞ্জগুলো হওয়া উচিত। দিন শেষে আমি যত পলিসি বানাই, যত ইনস্টিটিউশনস আমি বানাই, যত ক্যাপাসিটি ডেভেলপ করার চেষ্টা করি, যে মানুষটাকে বসাবো সেই মানুষটাকে তো আসলে সৎ হতে হবে। এক্স্যাক্টলি। স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশের পুঁজিবাজারে কেন অংশগ্রহণমূলক ও টেকসই পরিবর্তন আসলো না? দুর্নীতি ও রাজনৈতিক বলয় ভেঙে কিভাবে বাংলাদেশে একটি বিশ্বমানের ক্যাপিটাল মার্কেট তৈরি করা যায়? আমি আহনাফ তাহমিদ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু পুঁজিবাজার থেকে টেকসই অর্থনীতি, সমস্যা ও সম্ভাবনা। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার পডকাস্ট। আমরা আজকে কথা বলছি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট নিয়ে। গণমুক্তি মঞ্চকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ভেরি ইন্টারেস্টিং টপিক, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কেমন করছে। অ্যাকচুয়ালি ক্যাপিটাল মার্কেট হলো একটা ইকোনমির মিরর। আপনার ইকোনমি যেমন করবে ক্যাপিটাল মার্কেট ওই রকমই করবে। বাট ভেরি আনফরচুনেট, আমাদের ইকোনমি অত ভালো করছে না অ্যান্ড ক্যাপিটাল মার্কেটও ভালো করছে না। আমরা খেয়াল করেছি যে বিগত এক দশকে বাংলাদেশের রিটার্ন ইনভেস্টমেন্ট অলমোস্ট বিলো 1%-এর মতো, যেখানে আমাদের প্রতিবেশী দেশগুলো যেমন ভারত, পাকিস্তান, সেখানে ওভার 10%, 11%-এর মতো। তো এই যে আপনার যে ডিসক্রিপেন্সিটা অথবা এই যে এটা কেন হচ্ছে, কি মনে হয় আপনার সো কাছে? আমরা গত ১০ বছরে যে প্রবলেমগুলো দেখেছি আমাদের ওভারঅল ইকোনমিতে, অনেকগুলো স্ট্রাকচারাল প্রবলেম ছিল। এর মধ্যে আমি যদি বলি যে বাংলাদেশ ব্যাংকের কিছু স্ট্রাকচারাল প্রবলেম ছিল। যেমন তারা হচ্ছে লেন্ডিং রেট ক্যাপ করে দিয়েছে, যে কোনোভাবেই লোনের ইন্টারেস্ট রেট 9% এর উপর যেতে পারবে না। তারপর হচ্ছে আপনার কারেন্সিকে ডেপ্রিসিয়েট করতে দেয় নাই। ৮২-৮৪ টাকায় অনেকদিন রেখে দিয়েছে। আবার বিসেক আবার ফ্লোর প্রাইস দিয়ে দিয়েছে। শেয়ারের প্রাইস কোনোভাবে এখান থেকে নামতে পারবে না। তারপর হচ্ছে আমরা দেখেছি যে ব্যাংকিং সেক্টরে স্পেশালি যদি আমরা প্রপার নন পারফর্মিং লোন বলি, আমাদের এশিয়াতে এখন সবচেয়ে বেশি নন পারফর্মিং লোন আমাদের। সো এইরকম একটা পজিশনে আমাদের মার্কেট যে ভালো করবে, ইটস ভেরি টাফ টু সে। টু বি অনেস্ট, যে আমাদের ইকোনমি যেহেতু ভালো পারফর্ম করছে না, আমাদের মার্কেটটাও ঐরকম ভালো পারফর্ম করছে না। ফাইন্যান্সিয়াল মার্কেটের দুটো ধারা আছে, একটা হচ্ছে আপনার মানি মার্কেট, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। সো আমরা যদি কনসিডার করি যে ব্যাংকিং সেক্টরটা মানি মার্কেটে চলে যাচ্ছে, সো এই জায়গাটাতে আসলে কি ধরনের সমস্যা মূলত ফেস করছি? মেজরিটি অফ ডিপোজিটস, আপনি যখন আপনার ১০০ টাকা ইনকাম করেন, এর মধ্যে আপনার কিছু টাকা সেভিংসও তো আপনি করেন। সো এই সেভিংসটা কোথায় যায়? সো আমরা ইউজুয়ালি আমাদের দেশের মানুষজন আমরা সেভিংসটা ব্যাংকে রাখতেই কমফোর্টেবল। যদি আপনি পৃথিবীর অন্য দেশে দেখেন, দেখবেন যে মানুষ যদি কিছুটা ব্যাংকে টাকা রাখে, কিছুটা ক্যাপিটাল মার্কেটে রাখে বা শেয়ার মার্কেটে রাখে, কিছুটা হচ্ছে তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে রাখে। বাট ভেরি আনফরচুনেট যে আমাদের টাকা পুরোটাই ব্যাংকিং চ্যানেলে যাচ্ছে। এমন ব্যাংকিংও যাচ্ছে যেগুলোর প্রপার কি নাই, বোর্ডের ম্যানেজমেন্ট নাই, যেগুলো প্রপার আর ধরেন হচ্ছে কর্পোরেট গভর্নেন্স নাই, যেখানে মানুষের টাকা নিয়ে প্রতারণা করা হচ্ছে বা বাজে জায়গায় ইনভেস্ট করা হচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু আমাদের এখানে রয়ে গিয়েছে। সো আমাদের এইখানে তারপরও যদি আমরা বলি, আমাদের মানি মার্কেট কিন্তু অনেক বড় কম্পেয়ার টু আমাদের ক্যাপিটাল মার্কেট। সো এইটা কিন্তু আমাদের ইকোনমির জন্য একটা ইনহেরেন্ট প্রবলেমও ক্রিয়েট করে দিয়েছে। আপনি যদি দেখেন যে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট গুলো, ধরেন একটা কোম্পানি একটা নতুন ফ্যাক্টরি করবে, সে কোথায় থেকে ফান্ড নেবে? তার তো ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড নেওয়া উচিত। কারণ কি, আপনি দেখেন একটা ব্যাংক ডিপোজিট নেয় হচ্ছে শর্ট টার্ম ডিপোজিট। আপনি একটা ব্যাংকে টাকা রাখেন ৩ মাস, ৬ মাস, ১ বছরের জন্য। এই টাকা নিয়ে ব্যাংক কি করছে? ব্যাংক ৮ বছর, ১০ বছর, ৫ বছরের জন্য ইনভেস্ট করছে। সো এখানে একটা ম্যাচুরিটি মিসম্যাচ ক্রিয়েট হয়। এইটা কি, যে আপনি আপনার লায়াবিলিটি পে করতে হবে ১ বছরের মধ্যে, আপনি ইনভেস্ট করছেন ৫ বছরের জন্য। সো ৪ বছরের একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে। এইটা কিন্তু একটা আইডিয়াল মার্কেটে হয় না। ক্যাপিটাল মার্কেট একটা লং টার্ম ইনভেস্টমেন্ট টুল,
আপনি এখানে বন্ড করতে পারেন, আপনি এখানে শেয়ার ইস্যু করে টাকা রেইজ করতে পারেন, যেটা দিয়ে আপনি ৫ বছর ১০ বছরের জন্য একটা প্রজেক্ট করতে পারেন। কিন্তু যখন একটা প্রজেক্ট আপনি কি করছেন, মানি মার্কেট থেকে নিয়ে করছেন, তখন কিন্তু একটা লিকুইডিটি মিসম্যাচ হচ্ছে বা ম্যাচুরিটি মিসম্যাচ হচ্ছে। এই যে মিসম্যাচটা হচ্ছে, এইটার কারণে কি হবে? ধরেন আজকে সব ডিপোজিটররা টাকা উইথড্র করতে গেল। হুম। তারা কিন্তু পাবে না। কারণ কি? কারণ ব্যাংক তো ইনভেস্ট করছে লং হরাইজনে। আর তাকে লায়াবিলিটিটা পে অফ করতে হবে এখনই। তো সে তো ওই টাকাটা না পেলে এই টাকাটা দিবে না। ব্যাংক তো আমার আপনার টাকা নিয়ে এইটা থেকেই ইনভেস্ট করে। সো ওই টাকাটা যদি সে না পায়, তাহলে আপনার আমার টাকা দিবে কিভাবে? সো দেয়ার ইস এ ফান্ডামেন্টাল মিস্টেক ইন আওয়ার ইকোনমি। আপনি লিকুইডিটি মিসম্যানেজমেন্ট বলতে কি এটাকে বোঝাচ্ছেন? হ্যাঁ, ম্যাচুরিটি মিসম্যানেজমেন্ট। আচ্ছা, আর কি ধরনের অসুবিধা মানে মূলত আপনার কাছে মনে হচ্ছে যে কি ধরনের লিকুইডিটি মিসম্যানেজমেন্ট ছাড়া আর কি প্রবলেমস এখানে ফেস করেছি? আমাদের ব্যাংকিং সেক্টর যদি আমরা বলি, আমি একটু আগেও বলছিলাম যে আমাদের নন পারফর্মিং লোন আমরা লাস্ট রিপোর্টেড দেখেছি সেপ্টেম্বর পর্যন্ত ২০২৪। সো লোন ইজ আ বিগ ইস্যু এখানে। হ্যাঁ, মানে আমাদের লোনটা মেইন ইস্যু না। লোনটা কোথায় দিচ্ছি এবং ওইখান থেকে প্রপারলি টাকাটা আসছে কিনা এইটা মেইন ইস্যু। আপনি ১০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট করবেন। আপনার খরচ হওয়ার কথা ৬০০ থেকে ৭০০ কোটি টাকা। আপনি খরচ দেখাচ্ছেন ধরেন ১৬০০ কোটি টাকা। তো ১৬০০ কোটি টাকা যদি আপনি খরচ দেখান, আপনি ডে 1 এ ৮০% লোন নিয়ে কি করেন? আপনি ধরেন চায়না থেকে আপনি সোলার পাওয়ার প্ল্যান্ট আনবেন। সোলার গুলো নিয়ে আসবেন। আপনার নিয়ে আসার কথা ৬০০ কোটি টাকায়, আপনি চায়নাতে খরচ পাঠাচ্ছেন ১,০০০ কোটি টাকা বা ১২০০ কোটি টাকা। আপনি ডে 1 এ কি করছেন? ৬০০ কোটি টাকা দেশের বাইরে পাচার করে দিলেন। সো আপনি যেই টাকাটা পাচার করলেন, ওই টাকাটা তো দেশের ইকোনমিতে আর আসবে না। সো এই টাকাটা তো আর ফেরত দেওয়া যাবে না। সো যেই কোনো কাজই করা হোক, এটা গভর্নমেন্ট প্রজেক্ট হোক, এটা পাওয়ার প্ল্যান্ট হোক বা যেই কাজ করেছে, সবাই অনেক কস্ট বেশি দেখিয়ে টাকাটা নিয়ে চলে গেছে। এই কারণে যেটা হচ্ছে আজকে আমরা টাকা পাচ্ছি না। আবার ব্যাংক কি করছে? লং টার্মে ইনভেস্টমেন্ট করতেছে। এইজন্যও টাকা দিতে পারছে না। আমরা তো দেখেছি যে ব্যাংক রানের মতো একটা অবস্থা গত ৪-৫ মাস ধরে চলছে। যে মানুষ ব্যাংকে যাচ্ছে টাকা পাচ্ছে না। ৳৫,০০০ দিচ্ছে, অনেক সময় টাকাই দিচ্ছে না। আমরা কিন্তু এরকম অনেক ইনস্টেন্সেস দেখেছি। রিসেন্টলি এটা একটু বেশি। সো এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে কিন্তু ওভার দ্য টাইমস। এটা কিন্তু ১ দিন ২ দিনে হয় নাই। সো এখানে ২ টা ফান্ডামেন্টাল প্রবলেম। একটা হলো ব্যাংক শর্ট টার্মে টাকা নিয়ে লং টার্মে ইনভেস্ট করছে। আরেকটা হলো যেখানে ইনভেস্ট করছে ওই ইনভেস্টমেন্টের কস্টটা ওরা কি করছে? অনেক হাই করে নিয়ে দিয়েছে। তো এইটার কারণে দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে। এবং এখানে একটা মেজর হিসাব তো আছে যেটা হচ্ছে খুবই পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড একটা হিসাব আছে। এটা তার মানে আপনার বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলো আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটকে রেগুলেট করছে, যেমন বাংলাদেশ ব্যাংক, বিসেক আছে সেখানে। এরকম অনেকগুলো ইনস্টিটিউশন আছে যেখানে আপনার পলিটিক্যাল পেনিট্রেশন হচ্ছে। তার মানে পলিটিসাইজড হচ্ছে এবং সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই বিষয়গুলো জেনে বুঝে সেখানে সহায়তা করছে। তো এই বিষয়টাতে আপনার কি মনে হয় যে এটাকে এ এই আমাদের কাছে আমাদের দেশে কি সেই ধরনের রেগুলেশনস গুলো নাই এগুলোকে ট্যাকেল করার? আমি যদি একটু রেগুলেশনস ওয়াইজ বলি আপনাকে, আ বাংলাদেশ ব্যাংকের কিন্তু ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট আছে। সো এই অ্যাক্টে স্পষ্ট করে বলা আছে যে একটা ব্যাংক তার টোটাল ক্যাপিটালের মেক্সিমাম 20% একটা গ্রুপকে ইনভেস্ট করতে পারবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ তার ক্যাপিটাল হচ্ছে ৩,০০০ কোটি টাকা। সো তার 20% যদি ইনভেস্ট করতে পারে, তার তো মেক্সিমাম ৬০০ কোটি টাকা এক জায়গায় ইনভেস্ট করার তো কথা। কিন্তু শুধু এসালমই ইসলামী ব্যাংক থেকে ১,০০,০০০ কোটি টাকার উপরে নিয়েছে। তো এটা কি বাংলাদেশ ব্যাংক দেখে নাই কোনোদিন? তাকে তো রিপোর্ট করতে হয় প্রত্যেক মাসে। সো সে কিভাবে এটা অ্যালাউ করেছে? অ্যাবসোলিউটলি। সো আপনি সিঙ্গেল বড়োর এক্সপোজার ক্রস করে যাচ্ছেন। এইটা আপনার কিন্তু ইকোনমির জন্য প্রবলেম হচ্ছে। যেটা সেন্ট্রাল ব্যাংক কিন্তু ওভারলুক করেছে। সেন্ট্রাল ব্যাংকও তো ইজ গাইডেড বাই আ ডেফিনিট সেট অফ রেগুলেশনস। সো সেই রেগুলেশনস গুলোতে কি আমাদের প্রবলেম নাকি আ সেগুলোকে ভাঙা হচ্ছে নাকি আ আমাদের কারেক্ট পলিসিস গুলো ইন প্লেস নাই? দেয়ার আর লট অফ রেগুলেশনস, বাট প্রবলেমটা হচ্ছে রেগুলেশনস গুলা মানা হচ্ছে না বা রেগুলেশনস গুলো ভায়োলেশন করা হচ্ছে এবং এটা ভায়োলেশনটা হচ্ছে খুব টপ জায়গা থেকে। সেন্ট্রাল ব্যাংকের গভর্নররাই হয়তোবা এখানে ইনভলভ ছিল অনেক কিছুতে। একটা ব্যাংক থেকে আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্রুপ বসুন্ধরা। আমি একটা ব্যাংক থেকে দেখেছি, একটা ব্রাঞ্চ থেকে তারা প্রায় ১২০০ কোটি টাকা নিয়েছে। সো সেইম গোস ফর জনতা ব্যাংক, তাই না? জনতা ব্যাংক ডেফিনিটলি জনতা ব্যাংকের ক্যাপিটাল কত? ৫,০০০ কোটি টাকা। সো সে তো কোনো গ্রুপকে ১,০০০ কোটি টাকার উপর দিতে পারে না। সে কিভাবে বেক্সিমকো গ্রুপকে ২১,০০০ কোটি টাকা দিল?
ক্যাপিটাল মার্কেট তো এই যে কিছু ব্যাংকও লিস্টেড আছে, কিছু কোম্পানিও কিন্তু লিস্টেড আছে। সো যখন এই ব্যাংকগুলো পারফরমেন্স খারাপ করবে, ক্যাপিটাল মার্কেট যদি 100 টাকা হয়, ব্যাংক তো এর 10 টাকা। সো ব্যাংক যখন পারফরমেন্স খারাপ করবে তখন তো ওই মার্কেটটাই পড়ে যাবে। 10 টাকা যদি 5 টাকা হয়ে যায়, ক্যাপিটাল মার্কেট কিন্তু 95 টাকা হয়ে যাবে। একটা কোম্পানি আমরা বেক্সিমকোকে যদি বলি, ওর অন অ্যান এভারেজ 2000 কোটি টাকার টার্নওভার বা রেভিনিউ। সো এই রেভিনিউ জেনারেট করে তার ম্যাক্সিমাম 500 কোটি টাকা লোন থাকার কথা। তার বুকটা খুলে দেখেন, ব্যালেন্স শিট 7,500 কোটি টাকা লোন। সো কিভাবে এটা সম্ভব? বেক্সিমকো নিজেও ডিফল্ট হয়ে যাচ্ছে, এট দ্য সেম টাইম বেক্সিমকো তো মার্কেটে লিস্টেড। সো ওই যে যারা এই কোম্পানিতে ইনভেস্ট করেছে তারাও কিন্তু এখন কি হয়ে যাবে? ফকির হয়ে যাবে। সো দেখেন, একটা মার্কেট, আপনি শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে কেন আসবেন? আজকে যদি আপনি একটা গোল্ড কিনেন, এটা সেল করতে গেলে ডিসকাউন্ট দিয়ে সেল করতে হয়। কারণ কি? সহজে কিন্তু বায়ার পাওয়া যায় না। আপনি আজকে একটা বাড়ি কিনলেন, এই বাড়িটা পরের দিন সেল করা কিন্তু সম্ভব না আপনার পক্ষে। কিন্তু আপনি ধরেন আজকে স্কয়ার ফার্মার শেয়ার কিনলেন, আপনি চাইলে কিন্তু কি করতে পারেন? T+2 মানে 2 দিন পরে সেল করে দিতে পারেন। গ্লোবালি সবচেয়ে লিকুইড অ্যাসেট হচ্ছে শেয়ার আফটার ক্যাশ। সো আপনি কি করছেন? আপনি এখন ফ্লোট দিয়ে রাখছেন। ফ্লোট দেওয়া মানে কি? এই শেয়ারের প্রাইস এটা নিচে নামবে না। তো যদি নিচে না নামে, আপনার তো বায়ার আসতেছে না নতুন করে। কারণ মানুষ তো আসেই মানে শেয়ার মার্কেটে কম দামে কিনে বেশি দামে বিক্রি করার জন্য। সো এখানে কি হচ্ছে না? বায়ার আসতেছে না। সো আপনি ফ্লোট দিয়ে এই মার্কেটটাকে কি করে দিয়েছেন? নষ্ট করে দিয়েছেন। 2 বার ফ্লোট দিয়েছেন আপনি। সো মার্কেট খারাপ হওয়ার পেছনে একটা বড় রিজন হচ্ছে এই ফ্লোর প্রাইসটা। সো এই যে দেখেন, আমাদের প্রবলেম করা হয়েছে ব্যাংকিং সেক্টরে, যেটা বাংলাদেশ ব্যাংক কি করেছে? লেন্ডিং রেট ক্যাপ করেছে, এক্সচেঞ্জ রেটকে ফিক্স করে রেখেছে। $1 ইজিক্যাল টু ৮২-৮৩ টাকা। অনেকদিন ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই এটা রেঞ্জে কি ফিক্সড? মানে এটা তো বোধহয় উঠানামা করে, তাই না? এটা উঠানামা করা উচিত। একটা আইডিয়াল ইকোনমিতে আপনি যদি দেখেন, ইন্ডিয়াও অন এন এভারেজ প্রত্যেক বছর তাদের কারেন্সিকে ২-৩% ডেপ্রিসিয়েট করে। সো ডেপ্রিসিয়েশন করলে কি হয়? যে আপনার ধরেন ইউএস এর ইনফ্লেশন 2%, আপনার ইনফ্লেশন 6%। সো রুল অফ থাম্ব হচ্ছে আপনি 4% আপনার কারেন্সিকে ডেপ্রিসিয়েট করবেন। না হলে কি করতে পারবেন না? আপনি ওর সাথে টিকতে পারবেন না। সো আমাদের এইখানে এই জিনিসটা করা হয় নাই। এই যে ডেপ্রিসিয়েশন, এটার অথরিটিটা কারা? ধরেন বাংলাদেশের ডেপ্রিসিয়েশন বাংলাদেশ ব্যাংকই সেটা করবে। এবং বাংলাদেশ ব্যাংকে কি এই বিষয়ে রেগুলেট করার জন্য অন্য কোনো মাদার অর্গানাইজেশন অথবা ইনস্টিটিউশন? এটা সোললি বাংলাদেশ ব্যাংক কিন্তু এখানে ডিসিশন নেয়। ফয়সাল, ডেপ্রিসিয়েশন যদি আমরা না করতে দেই কোন একটা দেশে, তাহলে সেখানে কি সমস্যার সম্মুখীন হতে হবে? ওকে, এখানে অনেকগুলো ইমপ্লিকেশনস আছে অ্যাকচুয়ালি, যদি আমরা কারেন্সিকে প্রপারলি ডেপ্রিসিয়েট করতে না দিই। ধরেন আজকে আপনি একজন ফরেন ইনভেস্টর, আপনি বাংলাদেশে ইনভেস্ট করবেন। সো ধরেন আপনি ১০০ টাকা দিয়ে একটি শেয়ার ক্রয় করলেন। লেটস সে স্কয়ার ফার্মার শেয়ার আপনি ১০০ টাকায় ক্রয় করলেন। তো আপনার রিটার্নটা কিন্তু ২ টা জায়গা থেকে আসে। একটা হলো স্কয়ার ফার্মার শেয়ার যদি ১০০ টাকা থেকে ১১০ টাকায় যায়, তাহলে আপনার রিটার্ন আসে। আরেকটা হলো কিন্তু আপনাকে কিন্তু ১১০ টাকা বিক্রি করে আবার এটাকে কারেন্সিতে কনভার্ট করতে হবে। মানে ডলারে কনভার্ট করতে হবে, যেহেতু আপনি বাইরে থেকে ইনভেস্ট করেছেন। সো আপনার যদি কারেন্সি ডেপ্রিসিয়েট না হয়, তাহলে কি হয়? ওই ক্লায়েন্টের জন্য কিন্তু ভালো। কারণ সে কি করতেছে? সে ১০০ টাকায় $১ কনভার্ট করে সে কি করলো? ইনভেস্ট করলো, $১ নিয়ে যেতে পারতেছে বা $১ এর উপর রিটার্ন নিয়ে যাচ্ছে। বাট আপনার কারেন্সি যদি সিগনিফিক্যান্টলি ডেপ্রিসিয়েট করে, তখন কিন্তু সে কি করতে পারে না। ধরেন আগে $১ ছিল ৳১১০ টাকা। আজকে $১ হয়ে গেল ৳১২০ টাকা। তখন সে কি করতে পারে না? ৳১১০ টাকায় স্কয়ার ফার্মা বিক্রি করেও সে কিন্তু $১ পাচ্ছে না। গট মাই পয়েন্ট? সো ডেপ্রিসিয়েশন কিন্তু অ্যাকচুয়ালি খারাপ। কিন্তু আপনি আর্টিফিশিয়ালি যদি আপনার কারেন্সি বা আপনার টাকাকে স্ট্রং করে রাখেন, যেটা আপনার হওয়া উচিত না, তখন কি হয়? আপনি যখন একটা ধরেন নদীকে বাঁধ দিয়ে আটকায় রাখেন, সো বাঁধটা ছেড়ে দিলে কি হয়? ওভারফ্লো করবে। ওভারফ্লো হয় একদম। সো আমাদের কি হইল দেখেন, ৳৮৪ টাকা থেকে একবারে কি হয়ে গেল? ৳১২০ টাকা হয়ে গেল। সো ওভারফ্লো আপনার কারেন্সি 33% ডেপ্রিসিয়েট করছে। তো একটা ইনভেস্টর সে যখন দেখবে যে ভবিষ্যতে বাংলাদেশের কারেন্সি এত ফাস্ট ডেপ্রিসিয়েট করবে, তাহলে তো সে আর ইনভেস্ট করবে না। কারণ কি? সে তো যেইটা ডলার ইনভেস্ট করছে, ওই ডলার তো আর সে ফেরত পাবে না। এই কারণে আমরা দেখছি যে ২০১৯-২০ সালের পর থেকে কিন্তু বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট ইন শেয়ার মার্কেট
সিগনিফিক্যান্টলি ড্রপ করছে। আমি যদি ফরেন ইনভেস্টরদেরকে শেয়ার মার্কেটে যদি অ্যাট্রাক্ট করতে চাই, আকর্ষণ করতে চাই, সেখানে আমার অবশ্যই ডেপ্রিসিয়েশনের বিষয়টা মাথায় রাখতে হবে। ডেফিনিটলি, আদারওয়াইজ তার জীবনও আসবে না আপনার এখানে। তো আমি একটু আপনার একটু আগে যেটা বলছিলেন ফ্লোর প্রাইস মেকানিজম, সেটাকে আমরা কিভাবে সলভ করতে পারি বলে আপনার কাছে মনে হয়? পৃথিবীর কোথাও এরকম ফ্লোর প্রাইস দেওয়া হয় না। আমরা একটু আগেও ডিসকাশন করছিলাম যে শেয়ার মার্কেটে কিন্তু আপনি ইনভেস্টই করেন, এটার লিকুইডিটি আছে। আপনি চাইলেই বাড়ি বিক্রি করতে পারেন না। আপনি চাইলে আপনার ল্যান্ড বিক্রি করতে পারেন না। কিন্তু আপনি চাইলে কি করতে পারেন? আপনি শেয়ার বিক্রি করতে পারেন। লেটস সে আপনার আব্বু আনফরচুনেটলি অসুস্থ হয়ে গেল। এখন আপনি যদি চিন্তা করেন আমি ল্যান্ড বিক্রি করে আব্বুর চিকিৎসা করব, এটা সম্ভব? সম্ভব না কিন্তু। কারণ ল্যান্ড বিক্রি করতে তো সময় লাগে। বাট শেয়ার বিক্রি করে কিন্তু আপনার আব্বুর চিকিৎসা করার কথা। কিন্তু এখন কি করলেন? আপনি ইনভেস্ট করলেন, আপনার খারাপ দিন আসলো। আপনি শেয়ারও বিক্রি করতে পারতেছেন না। তাহলে কি আপনি শেয়ার মার্কেটে থাকবেন? থাকবেন না। সো এই প্রবলেমটা হয়ে গেছে আমাদের এখানে। ২ বার এই ভুলটা করা হয়েছে। এই কারণে যেটা হইছে, আপনাকে যদি আমি একটা এক্সাম্পল দেই, ২০২৩ সালে যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলো, তো পৃথিবীর সব শেয়ার মার্কেট কিন্তু পড়ে গেছে। ইভেন ইউএস এর S&P ৫,০০০ থেকে ৩,২০০ পয়েন্টে আসলো। 21% ফল করছে। তো বাংলাদেশের মার্কেটে তখন ৭,২০০ তে ছিল, পড়ার কথা ছিল। ৬,২০০ তে আসার পরে আমাদের কি করলো? বিসেক ফ্লোর প্রাইস দিয়ে দিল। তো ফ্লোর প্রাইস দেওয়ার কারণে ১ বছর শেয়ারের প্রাইস আর কমতে পারল না। তখন প্রবলেমটা হইছে কি দেখেন, ইউএস মার্কেট সেই ৩,২০০ থেকে বাউন্স করে আজকে ৬,০০০ পয়েন্টে চলে গেছে। কারণ কি? একটা কারেকশন হয়েছে। আপনি যখন ৳১০০ র জিনিস ৳২০ বা ৳৩০ পাবেন, আপনি কিনবেন। ৳৩০ থেকে আবার ৳১২০ গেলে সেল করবেন। সিম্পল। কিন্তু আপনি ৳১০০ বাংলাদেশের জিনিসকে ৳৮০ র নিচে নামতেই দিলেন না। তখন নতুন ইনভেস্টর যারা আসবে, যারা অপরচুনিস্টিক ইনভেস্টর, তারা আর এখানে আসে নাই। এই যে ২০২৩ সালের পর থেকে এখনো উঠতেছে না। কারণ কি? ফ্লোর প্রাইস দেওয়া ছিল। সো এই ফ্লোর প্রাইস দেওয়ার কারণে আমাদের শেয়ার মার্কেটটা অনেক দিন ধরে ভালো করতে পারতেছে না। সো এইটা ওয়াজ আ ভেরি আনফরচুনেট মুভ বাই বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এই প্রবলেমটা সলভ করা উচিত এবং বাংলাদেশে ওদেরকে একটা ডিক্লারেশন দেওয়া উচিত, আমরা জীবনে কোনোদিন ফ্লোর প্রাইস দিব না। হোয়াট এভার হ্যাপেন। তবে ফয়সাল, আমরা দেখেছি যে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন, যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিসেক থেকে তো বিভিন্ন সময়ে বিভিন্ন সুপারিশ, বিভিন্ন তদন্ত এগুলো করা হয়। তবে সেটা দেখা যায় যে আমাদের তাদের সুপারিশগুলো পালন করা হয় না, বা সেগুলো বিভিন্ন রাজনৈতিক কারণে সেগুলো পেনেট্রেট করা যাচ্ছে না, অথবা তাদের সুপারিশ অনুসারে যে ব্যক্তিগুলো সেখানে আইডেন্টিফাইড, অথবা যাদের কারণে কোনো কিছু একটা ঘটেছে, তাদেরকে ধরা সম্ভব হচ্ছে না। এইখানে আপনার কাছে কি মনে হয় যে এখানে কি রেগুলেশনস আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা হয়নি, অথবা কোন ধরনের রেগুলেটরি ফ্লজ আমাদের এখানে আছে? অ্যাকচুয়ালি মানে আমাদের পলিসি আছে, বাট প্রবলেমটা হচ্ছে আমাদের পলিসি কনসিস্টেন্সি। ধরেন আজকে একটা রেগুলেশন আছে, কালকে আপনি আরেকটা রেগুলেশন দিলেন। এর পরের দিন আরেকটা রেগুলেশন দিলেন। পৃথিবীর কোনো মার্কেটে এইরকম মুড সুইং হয় না। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে রেগুলেটরদের এত মুড সুইং হয়, একটার পর একটা সার্কুলার, একটার পর একটা সার্কুলার। ভাই আপনি একটা নরমাল একটা স্টাডি করে গ্লোবাল ক্যাপিটাল মার্কেট কেমনে চলতেছে, ওইটা স্টাডি করেন। আপনি একটা প্রপার গাইডলাইন বানান, এরপর মার্কেটকে চলতে দেন অটোমেটিক। প্রবলেমটা হচ্ছে সরিষার মধ্যেই ভূত। আপনার যে রেগুলেটর ছিল, আমরা যদি নাম ধরেই বলি, আপনার আমাদের খায়রুল কমিশন বা আমাদের শিবলি কমিশন, এই যে কমিশনগুলোর সময়ে আমাদের এখানে প্রায় ১৫২টার মতো কোম্পানি লিস্টিং হলো। এবং এই কোম্পানিগুলোর মধ্যে এখন 60% কোম্পানি কিন্তু তাদের যেই প্রাইসে লিস্টিং হইছে, ওই প্রাইস থেকে তারা ফল করছে। বা হচ্ছে তারা এখন ডিভিডেন্ড দিতে পারতেছে না। বা আমি ডিভিডেন্ড দেওয়াকে খারাপ মনে করি না। মানে ডিভিডেন্ড নাও দিতে পারে। যদি একটা কোম্পানি গ্রো করে, সে ডিভিডেন্ড না দিয়ে সে গ্রো করতেই পারে। Facebook করছে, Amazon করছে, Meta বা হচ্ছে আপনার Tesla, সবাই কিন্তু এইভাবেই মানে ডিভিডেন্ড তো এটা ট্র্যাকস মোর লাইক শেয়ার হোল্ডার্স, তাই না? হ্যাঁ, সো ডিভিডেন্ড দেয়া বা না দেয়া তো ওই কোম্পানিরই আসলে এই ইচ্ছা। কোম্পানির ইচ্ছার উপর। প্রবলেমটা হইছে যদি একটা কোম্পানি লিস্টিং হওয়ার কিছুদিন পর বন্ধ হয়ে যায়। ইটস ভেরি আনফরচুনেট। কারণ আমাদের দেশে কিন্তু এই কাজটা অনেক হয়েছে। অনেকগুলা মানে নন লিস্টেড থেকে লিস্টেড হওয়ার পরে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গিয়েছে। বা এরকম আমরা দেখেছি যে ধরেন লিস্টিং হওয়ার আগে তার আর্নিং ছিল ৳১,০০০,০০,০০০। লিস্ট হওয়ার পরে তার আর্নিং হয়ে গেছে ৳১৫০,০০,০০০। এখানে কি কোনো আর্টিফিশিয়াল হাইপের খেলা আছে? ডেফিনিটলি। সো প্রবলেমটা হইছে এখানে কয়েকটা জায়গায়। একটা প্রবলেম হয়েছে যে আমাদের যে অডিটররা আছে ওরা প্রপারলি অডিট করছে না। যেটা আমি শুরুতেই বলছিলাম হুম, যে হুম, হুম। বেক্সিমকো
আপনারা যদি দেখেন 2020 সাল পর্যন্ত ওদের ম্যাক্সিমাম রেভিনিউ ছিল 2,500 কোটি টাকা। সো হঠাৎ করে 21, 22, 23 সালে এসে 7,500 কোটি টাকা হয়ে গেল। সো ওরা কি আপনার আলাদিনের চেরাগ পাইছে? নাকি আপনার গোল্ড মাইন পাইছে? আমরা বুঝলাম না। তো অডিটর কি করছিল? 10 বছর ধরে অডিট করছিল। দেয়ার ওয়াজ এ গাইডলাইন যে একটা অডিটর অডিট করতে পারে consecutive 3 ইয়ার্স। এরপরে করতে পারে না। বাট ওই বেক্সিমকোর অডিটর 10 বছর প্লাস সময় ধরে তারা অডিট করছে। মানে পার্সোনাল অডিটর হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। সো এটা তো বিসেকের দেখার কথা ছিল। বিসেক ওইটাও ওভারলুক করেছে। কারণ এত পলিটিক্যালি বাট আমি যেটা বলছিলাম বিসেক তো কিছু সুপারিশ করেছে। আমি স্পেসিফিকলি বেক্সিমকোর কথাটাই বলি। তো স্পেসিফিক কিছু সুপারিশ তাদের ছিল এবং সালমান এফ রহমানের নামেও তো বেশ কিছু ধরনের অ্যালিগেশনস তারা দিয়েছে। কিন্তু ওই তার পর্যন্ত তো আসতে পারেনি। এস আলম পর্যন্ত আসতে পারেনি। আমার কথাটা হচ্ছে কেন? এবং এটাকে কিভাবে আমরা কোন জায়গাটা থেকে আমরা আসলে এটাকে দেখতে পারি? পলিসির জায়গাটা থেকে, ইমপ্লিমেন্টেশনের জায়গাটা থেকে, ইনস্টিটিউশনাল জায়গাটা থেকে, ইন্ডিভিজুয়াল জায়গা থেকে, বিসেকের সমস্যা, বাংলাদেশ ব্যাংকের সমস্যা, কিভাবে আসলে আমরা প্রবলেমগুলো সলভ এই করতে পারি? সমস্যাটা হচ্ছে রাষ্ট্রের টপ জায়গা থেকে এসেছে। হুম, কারণ আজকে বিসেক চেয়ারম্যান একটা ডিসিশন নিবে তার পেছনে ডিজিএফআই বসে থাকে। রাইট। আজকে ইসলামী ব্যাংক কে শেয়ার নিবে, কে শেয়ার সেল করবে, এগুলা রাষ্ট্রের উপর থেকে ডিসিশন হয়। সালমান সাহেব জনতা ব্যাংক থেকে 19,000 21,000 কোটি টাকা নিবে, রাষ্ট্রের উপর জায়গা থেকে কিন্তু এগুলো কনফ্রন্ট হয়ে আসে। সো প্রবলেমটা হইছে রাষ্ট্রের উপরেই একবারে। যাদেরকে সে পুতুলের মতো নাচাতে পারে, তাদেরকে বিসেকের চেয়ারম্যান বানাবে, তাদেরকেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাবে, তাদেরকেই বিভিন্ন ইনস্টিটিউশনের হেড বানাবে। দেয়ার ওয়াজ গাইডলাইন, হুম, সিঙ্গেল এক্সপোজার গাইডলাইন ছিল, বিসেকের অনেক গাইডলাইন ছিল, যেগুলো কেউ মানে নাই। বেক্সিমকো হচ্ছে আমার বন্ড করেছে। রাইট। তারা হচ্ছে একটা জায়গা দেখিয়ে বন্ড করেছে। কোনো প্রজেক্ট নাই। সো বন্ডের নরমাল রুলস হচ্ছে আপনি যখন বন্ড করবেন, ওইখান থেকে ধরেন আপনি ১,০০০ কোটি টাকা বন্ড করলেন। আপনি 10% রিটার্ন দিবেন। সো প্রত্যেক বছর আপনাকে কত? ১০০ কোটি টাকা দিতে হবে। সো আপনার যদি প্রজেক্টই না থাকে আপনি টাকা দিবেন কোথায় থেকে? সো ওইখানে এই বন্ডের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এবং শুধু বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে দিচ্ছে। শিবলি সাহেব ছিলেন তো? হ্যাঁ, তখন শিবলি স্যার ছিলেন। রাইট। গ্রিন সুকুক ছিল ৩,০০০ কোটি টাকার। ওইখানে ২২০০ কোটি টাকা দিয়ে সোলার করার কথা ছিল। ৮০০ কোটি টাকা দিয়ে ওনাদের ফ্যাক্টরির বিভিন্ন জিনিসপত্র কেনার কথা ছিল। মেশিনারিজ মেইনলি। সো ওইগুলো প্রপারলি করা হয়েছে কিনা আমরা জানি না। ২ টা পাওয়ার প্ল্যান্ট করার কথা ছিল। একটা পাওয়ার প্ল্যান্ট লাইভ আছে। আরেকটা পাওয়ার প্ল্যান্ট এখনো হয় নাই। কিন্তু ইউজুয়ালি যখন একটা পিপিএ সাইন হয়, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট সাইন হয় বিপিডিবির সাথে, এর ১ বছরের মধ্যেই কিন্তু কি করতে হয়? পাওয়ার প্ল্যান্টটা করতে হয়। হুম, সো ওই পিপিএ সাইন হয়েছে কিন্তু ২০১৯-২০ সালে। এখনো কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা আলোর মুখ দেখে নাই। তাই টাকাটা গেল কোথায়? দ্যাট ইস এ বিগ কোয়েশ্চেন। তো বিসেক এতদিন কি করেছে? বা এরপরে বেক্সিমকো জিরো কুপন বন্ড করলো, আরেকটা মায়ানগরী করবে সে। ওইখানে কোনো প্রজেক্টই নাই, ওটার উপর আপনি বন্ড করতে দিলেন। তো ওই বন্ডের টাকা আল্টিমেটলি সে কোথায় থেকে ফেরত দিবে? ইট ওয়াজ বাউন্ড টু ডিফল্ট। একটা ফরেন ইনভেস্টর এসে যদি দেখে যে এখানে এত বড়গুলো বন্ড করা হয়েছে, কিন্তু কি সে টাকা ফেরত দিতে পারতেছে না। তাহলে কি কোনো ফরেন ইনভেস্টর আপনার এখানে ইনভেস্ট করবে? যে একটা ডিফল্ট কান্ট্রিতে কেন আমি টাকা রাখবো? সো দিস আর দ্য প্রবলেম আমাদের এই মার্কেটে ওভারঅল হয়েছে। রেগুলেটরি থেকে হয়েছে, রেগুলেশনস ছিল, ইমপ্লিকেশন ছিল না, বা রাষ্ট্রের টপ জায়গা থেকে এগুলোতে ইন্টারফারেন্স করা হয়েছে। সো এই কারণেই কিন্তু আমাদের মার্কেটটা ওইরকম পারফর্ম করছে না। এট দ্য সেম টাইম আমি আপনাকে বলে রাখি যে বাংলাদেশে কিন্তু ২০১৭-১৮ সাল পর্যন্ত আমরা ফান্ডামেন্টাল ভালো কোম্পানিগুলার শেয়ারে অনেকের ইন্টারেস্ট দেখতাম। এখন কিন্তু মানুষ ফান্ডামেন্টাল শেয়ার কিনতে চায় না। এর পেছনে কিছু রিজন আছে। আপনি দেখেন ২০১৭-১৮ সালে বাংলাদেশের শেয়ার মার্কেটের সবচেয়ে বড় যে কোম্পানি ছিল গ্রামীণফোন। ওর উপর কিন্তু আগের গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কানেক্টেড হওয়ার কারণে কি করেছে? অনেক প্রবলেম ক্রিয়েট করেছে। সিগনিফিক্যান্ট মার্কেট পাওয়ার এসএমপি নামে একটা রেগুলেশনস নিয়ে এসেছে যে তুমি কি করতে পারবা না, নতুন করে সিমই সেল করতে পারবা না। আমরা এরকমও শুনেছি। তো একটা কোম্পানি যদি সিম সেল না করতে পারে তার তো গ্রোথ কমে যাবে। একটা কোম্পানিকে যদি আপনি অনৈতিকভাবে বলেন তোমাকে ১০,০০০ কোটি টাকার কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। যে ট্যাক্স আপনার ছিল না। তখন কোনো ফরেন ইনভেস্টর যে অনেক বড় ইনভেস্টমেন্ট করেছে বাংলাদেশে, সে যদি দেখে গভর্নমেন্ট এরকম করে সে তো আর আসবে না। সো একসময় গ্রামীণফোনের শেয়ারের প্রাইস ৳৫০০ ছিল। সো যখন গভর্নমেন্ট এইভাবে লাগা শুরু করলো বা গভর্নমেন্ট বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দেওয়া শুরু করলো, অল দ্য ফরেন ইনভেস্টর সেলস গ্রামীণফোন। ওই গ্রামীণফোন ৳২২০ আসলো। তোমার গ্রামীণ ফোনের শেয়ারগুলো ওই ফরেন ইনভেস্টররা বেশিরভাগ ফরেন ইনভেস্টর রাখতো কারণ গ্রামীণফোনের স্টোরি বেটার ছিল। গ্রামীণফোন আপনি দেখেন, আপনি আমি অলমোস্ট সবাই তো ৭-৮ কোটি মানুষ কিন্তু গ্রামীণফোন ইউজ করে। রাইট। সো ওইখান থেকে মানুষ কথা বললে বা ইন্টারনেট ইউজ করলে গ্রামীণফোন টাকা পায়।
ওই টাকা আলটিমেটলি শেয়ার হোল্ডারের কাছে যায়। সো এটা যত গ্রো করবে তত কি হবে, আপনার শেয়ার হোল্ডারের ভ্যালু বাড়বে। সো ওই চিন্তা করে ফরেনাররা এটা হোল্ড করছিল, ভেরি গুড কোম্পানি, কমপ্লায়েন্ট কোম্পানি। হ্যাঁ, বাট হঠাৎ করে যখন এরকম রেগুলেশনস দিয়ে দিল, পিপল বিকাম আফ্রেড, ফরেনাররা। তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের কথোপকথন থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে এই ধরনের রেগুলেশনস আর প্রাইমারিলি মোটিভেটেড বাই পলিটিক্যাল ইন্টেনশনস। সো আমি যখন যে রেজিমই আসুক না কেন সেই রেজিমের যাকে মনে হবে পলিটিক্যাল রাইভাল সে সেই বিজনেসম্যান, সেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেই কর্পোরেশনের পেছনেই লাগবে এবং দিন শেষে তারা তো টার্গেট করছে একটা বা দুইটা ইন্ডিভিজুয়াল বা কর্পোরেশনকে, কিন্তু বাট ব্রডলি তারা এন্টায়ার ক্যাপিটাল মার্কেটকে ড্রেন করছে কোনো না কোনোভাবে অথবা ইম্প্যাক্ট করছে। আপনি দেখেন এই যে গ্রামীণ ফোনের প্রবলেমটা হলো, তখন গ্রামীণ ফোনের শেয়ার সেল করে বিদেশিরা চলে গেল, ওরা কিন্তু আর দেশে আসে নাই। সো এই ইনভেস্টমেন্টটা কিন্তু বাংলাদেশে আর ব্যাক করে নাই। সো তারা লস করলো, বাংলাদেশে বললো এই দেশে আর যাওয়া যাবে না। সেম গোস টু ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাংক। ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি হচ্ছে আপনার, মানে ব্র্যাক ব্যাংকের বিকাশ। আরেকটা কোম্পানি হচ্ছে বিকাশ। সো বিকাশ খুব ভালো করে বিজনেস করছে। এবং মানুষের প্রথম ইউনিকর্ন। হ্যাঁ, প্রথম ইউনিকর্ন। দেখেন খুব ইন্টারেস্টিং স্টোরি যে মানুষ আগে বাংলাদেশের মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, এখন অলমোস্ট 7-8 কোটি মানুষ বিকাশে ট্রানজেকশন করে মান্থলি। সো এই যে একটা ইনোভেশনস নিয়ে আসলো বিকাশ, এইটার কারণে ব্র্যাক ব্যাংকের ভ্যালুয়েশন অনেক বেড়ে গেল। হঠাৎ করে 2018 সালে নগদ আসলো আউট অফ নো হোয়ার। একজন বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে চলতেছে, আরেকজন হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আন্ডারে চলতেছে। দুইটার গাইডলাইন ডিফারেন্স, দুইটার ডেফিনেশন ডিফারেন্স, ওইখানে ওনারশিপ স্ট্রাকচারে একটা প্রবলেম আছে। একবার বললো এটা ডাক বিভাগের কোম্পানি, আর একবার বললো না এটা ডাক বিভাগের কোম্পানি না। মানে কি যে খেলাধুলা শুরু হলো। এন্ড বাই আমরা এখানে একটা সাপের খেলা দেখছি। হ্যাঁ, সাপের খেলা, জাস্ট ওনারশিপ নিয়ে একবার বলে এটা ডাক বিভাগের, আরেকবার বলে না এটা ডাক বিভাগের না। সো এই যে প্রবলেম ক্রিয়েট করা হলো, এবং গভর্নমেন্টের যত ফান্ডিং সবগুলো নগদকে দেওয়া হলো, যে স্কলারশিপের টাকা দিবা নগদ দিয়ে। সো পিপল আর বাউন্ড টু ওপেন নগদ অ্যাকাউন্ট। সো নগদের কি হলো, অনেক কাস্টমার বেড়ে গেল আনডিউ বেনিফিট নিয়ে। সো এই আনডিউ বেনিফিট যখন নেওয়া শুরু করলো, বিদেশিরা দেখলো না বিকাশ তো পারবে না। কারণ আপনি যদি খেলার মাঠে একজনকে গোলকিপার ছাড়া বসান, আরেকজনের গোলকিপার থাকে, সো দুইজনের খেলা তো সেম হবে না। তবে এটাও তো ঠিক যে কম্পিটিশন যদি না থাকে তাহলে মার্কেট গ্রো করে না। ডেফিনেটলি দেয়ার শুড বি ফেয়ার কম্পিটিশন। লাইক দুইটা দল যখন খেলবে, দুই দলেরই গোলকিপার থাকবে। আপনি যদি এক দলের গোলকিপার, একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার যেটা বিকাশ পায়নি। যেটা বিকাশ পায়নি, তখন ফরেনাররা কি করলো, ব্র্যাক ব্যাংকের শেয়ারও সেল করা শুরু করলো। আপনি 5ই আগস্টের পরে যদি দেখেন, যখন দেখলো যে লাস্ট গভর্নমেন্ট বা লাস্ট রেজিম চলে গিয়েছে, আপনি দেখবেন গ্রামীণ ফোনের শেয়ার উইদিন 1 মান্থ অলমোস্ট 50% বেড়ে গেছে। সেম গোস টু ব্র্যাক ব্যাংক। 32 টাকার ব্র্যাক ব্যাংক 56 টাকায় চলে গেছে। সো দেয়ার ওয়াজ হিউজ এক্সপেকটেশনস, লাইক না ওরা আগে যেই প্রবলেমগুলোতে পড়েছে, এই প্রবলেমগুলো আর হবে না, ওরা ফেয়ার প্লে করতে পারবে। সো আপনি দেখেন এখন কিন্তু নগদের বিজনেস অনেকটাই স্কুইজ হয়ে আসতেছে, বা তার যেই করাপশনস গুলো এগুলো কিন্তু মানুষের সামনে চলে আসতেছে। সো এইখানে যে লেভেল প্লেইং ফিল্ডটা ছিল না, এটাও কিন্তু এখন এক্সপোজড হয়ে যাচ্ছে। আরেকটা স্টোরি আমি আপনাকে শেয়ার করি, যে আমাদের ব্যাংকিং প্রবলেমটা কিন্তু শুরু হয়েছে ইসলামী ব্যাংকগুলোকে নিয়ে। যখন এসআলম এগুলোকে অ্যাকুইজিশন শুরু করে, অ্যাকোয়ার করেছে। হ্যাঁ, তখন কিন্তু যেটা হলো, আপনি শিয়ালের কাছে মুরগি পাঠিয়ে দিলে, হ্যাঁ, তো শিয়াল কি করছে, মুরগিগুলো ধরে ধরে একটু করে সেই গল্পটাও বলেন যে কিভাবে অ্যাকোয়ার করেছে। শেয়ার মার্কেটে কিন্তু অ্যাকুইজিশনের একটা মজার গেম আছে। এটাকে আমরা মানে গ্লোবালি বলা হয় ডিস্ট্রেস ফাইন্যান্সিং। ডিস্ট্রেস ফাইন্যান্সিং ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, আমার পার্সোনালি এটা খুব মানে ইন্টারেস্ট পাই। যে আপনি একটা বন্ধ কোম্পানি বা একটা খারাপ কোম্পানি, এই কোম্পানির শেয়ারটা আপনি কিনলেন, আপনি ম্যাক্সিমাম শেয়ার কিনেন। আপনার একটা কোম্পানির ডিরেক্টর হতে হলে 2% শেয়ার নিতে হয়, এবং আপনি যদি একটা কোম্পানির ধরেন 4-5টা সিট নিতে চান বোর্ডে, তাহলে 10% শেয়ার কিনলে কিন্তু হয়ে যায়। বোর্ডে বসে ওই কোম্পানিটা এতদিন পচা ছিল, চলতে পারে না, তখন কি করা হয়, ওই কোম্পানিটাকে অপারেশনাল করা হয়। তখন কি হয়, এই 10 কোটি টাকার শেয়ারটা অ্যাকচুয়ালি 200 কোটি টাকা হয়ে যায়। সো আপনি ইনভেস্ট করছেন 1 কোটি, আপনার ইনভেস্টমেন্ট এখন হয়ে গেছে 20 কোটি। সো দ্যাট ইজ এ হিউজ গেইন। সো এটাকে আমরা বলি ডিস্ট্রেস ফাইন্যান্সিং। তো গ্লোবালি হয় ডিস্ট্রেস ফাইন্যান্সিং, আর আমাদের দেশে হয়েছে উল্টাটা। একটা ভালো কোম্পানিকে আপনি ধ্বংস করছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাংক ইন মানে ইন সাউথ এশিয়া। তার যে ডিপোজিট ছিল, তার যেই হচ্ছে রেমিটেন্স ইনফ্লো, টোটাল রেমিটেন্সে 27% আসতো এটা দিয়ে। তো ওই কোম্পানিটাকে কি করলেন, বললেন এটা টেরোরিস্ট ফাইন্যান্সিং করতেছে। এটা বলে আপনি কি করলেন, জোর করে ওকে
শেয়ারটা নিয়ে নিলেন, বোর্ডই চেঞ্জ করে বোর্ডে চেঞ্জ করে দিলেন, বোর্ডে বসালেন কাকে? এসএলও এবং তার অ্যালাইড লোকজন। এখন সে কি করছে? সে তো পাইছে অনেক টাকা, 1,00,00,000 আছে। সে বিভিন্ন নামে বেনামে কি করা শুরু করলো? লোন নেওয়া শুরু করলো। দেশের 4% জিডিপি নিয়ে নিল। হ্যাঁ, সো এই যে এইগুলা নিল, এখানে আমরা একটা টার্ম ইউজ করি, এটাকে বলা হয় ডেট সার্ভিস কাভারেজ রেশিও। যে আপনি আমার থেকে যে টাকাটা নিয়েছেন, ওই টাকা দিয়ে আপনার বিজনেসে যে ক্যাশ টাকাটা আসে, ধরুন আপনি ৳100 সেল করেন, আপনার ৳40 প্রফিট থাকে। এই ৳40 প্রফিট দিয়ে কি আপনি ওই লোনটা পে অফ করতে পারবেন কিনা এইটা আমরা দেখি। সো এই জিনিসটা ওভারলুক করা হয়েছে। আবার দেখেন, আপনার লোনের এগেইনস্টে কিন্তু কোলাটেরাল দিতে হয়, ল্যান্ড দিতে হয় বা হচ্ছে আপনার বিল্ডিং দিতে হয় অথবা শেয়ার দিতে হয়, প্লেজ করতে হয়। কোনো কিছু প্রপারলি করা হয় নাই। আপনি লোন নিলেন ৳১০,০০০ আপনি ল্যান্ড দিলেন মাত্র ৫০০, ধরেন আপনি ৳৫০০ বা নামমাত্র। ৳৫,০০,০০০ নামমাত্র, যেটা আসলে কোনো ভ্যালুয়েশন নাই। অথবা অনেক সময় এরকমও করা হয়েছে, ধরেন আমার জায়গার দাম, আমি একটা কোম্পানি দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে, যে আমার বাড়ি নরসিংদী। সো আমার বাসার পার ডেসিমাল ল্যান্ডের দাম হচ্ছে ৳১,০০,০০০। সো ওর পাশে একটা কোম্পানি, সুগার কোম্পানি, অনেক বড় সুগার কোম্পানি। সে দেখাইছে ৳১৬,০০,০০০ করে পার ডেসিমাল। সাইন করেছে কে? অডিটর। ওই অডিটরকে আপনি ধরেছেন? এখন ব্যাংক যদি ওটা সেল করতে চায়, সে কি ৳১৬,০০,০০০ পাবে না ৳১,০০,০০০ পাবে? তো ব্যাংক যদি ওইটার ভ্যালুয়েশন এর বেসিসে লোন দিয়ে থাকে, বেশি লোন, এখন তো সেটা রিকভার করতে পারবে না। যেটা আমরা বেক্সিমপুর ক্ষেত্রে দেখছি, যে জনতা ব্যাংক বা এসএলএম ক্ষেত্রে দেখছি, যে ওরা ব্যাংকগুলো সেল করে, প্রপার্টি সেল করে 20% ও কি করতে পারছে না? টাকা কালেক্ট করতে পারতেছে না। কারণ কি? ভ্যালুয়েশনটা ওয়াজ হাইট। এভাবেই তো ঋণ খেলাপি হয়ে যাচ্ছে। এইভাবেই ঋণ খেলাপি হচ্ছে। সো এই যে অ্যাসালম তো আরো অনেক স্টোরি ক্রিয়েট করছে। ওরা একটা ব্যাংক দিয়ে আরেকটা ব্যাংক কিনেছে, আরেকটা ব্যাংকের টাকায় আরেকটা ব্যাংক কিনেছে। সো দেয়ার আর মাল্টিপল প্রবলেমস। আমি আপনাকে আরেকটা প্রবলেমের কথা বলি। বাংলাদেশে এটাকে আমাদের ওভারলুক করা হচ্ছে এবং এই হোয়াইট পেপারেও কিন্তু এই জিনিসটা আসে নাই। সো একটা ব্যাংকের কিছু ম্যাট্রিক্স থাকতে হয়, ইন্টারন্যাশনাল কিছু ম্যাট্রিক্স, যেটাকে আমরা Basel III গাইডলাইন বলি, হ্যাঁ? সারা ওয়ার্ল্ডের সব ব্যাংক এগুলো মেনে চলে। তো একটা ব্যাংকের Basel III গাইডলাইন ওয়াইজ 12.5% ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও থাকতে হয়। দ্যাট মিনস আপনার ৳১০০ যদি আপনি লোন দেন, আপনার ৳12.5 মোটামুটি আপনার ব্যালেন্স শিটে থাকতে হবে। ইকুইটি থাকতে হবে আপনার। রাইট। তো এটা কি করা হলো? আমাদের দেশে ২ টা বন্ড বলা হয়। একটা হলো পারপেচুয়াল বন্ড, যেই বন্ড একটা ব্যাংক ইস্যু করে জীবনেও আসল টাকা ফেরত দিবে না, শুধু কুপন দিবে। আরেকটা হলো সাবঅর্ডিনেটেড বন্ড। এই বন্ডগুলো করা হয়। তো এই বন্ডগুলো করে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও বাড়ানো হয়। এগুলো করলে আপনার ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও বাড়ে। ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও বাড়লে আপনি ডিভিডেন্ড হিসেবে নিয়ে যেতে পারেন। সো বাংলাদেশের ব্যাংকগুলো কি করেছে বা ব্যাংকের মালিকরা কি করেছে? এই যে আপনার পারপেচুয়াল বন্ড এবং সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করে তারা ডিভিডেন্ড নিয়ে চলে গেছে। কিন্তু ব্যাংকে আসলে কিছু নাই, রাখে নাই। ইন্ডিয়ার ব্যাংকগুলার এত ডিভিডেন্ড নেয় না। ওরা কি করে? টাকাটা রেখে দেয়, যাতে ভবিষ্যতে কোনো সময় প্রবলেমে পড়লে সলভ করা যায়। তো ইন্টারেস্টিংলি কি হইছে? এইটাও প্রবলেম না, ডিভিডেন্ড নিয়ে গেছেও প্রবলেম না। এইটা আরেকটা কাজ করেছে। ধরেন আপনার একটা ব্যাংক আছে, আমার একটা ব্যাংক আছে। তো আমরা ২ জন একটা বন্ড ইস্যু করলাম। আপনার বন্ডে আমি ইনভেস্ট করলাম, আমার বন্ডে আপনি ইনভেস্ট করছেন। সেইভাবে কি করলাম? ক্যাপিটাল বাড়ালাম। এখন আপনি দেউলিয়া হয়ে গেছেন। আমি কি আপনার কাছে টাকাটা ফেরত পাবো? আমি যদি আপনার কাছ থেকে টাকা ফেরত না পাই, আমি কি ডিপোজিটরকে টাকা দিতে পারবো? সো দ্যা হোল সিস্টেম উইল কোলাপস। তখন তো বাংলাদেশ ব্যাংক জাম্প ইন করে, তাই না? এটা আগেই করা উচিত ছিল। আচ্ছা। কিন্তু ওটা ওভারলোক করেছে। এখন প্রবলেমটা হয়েছে কি? আমি আপনাকে বলি। আজকে যদি ৫ টা ব্যাংক পড়ে যায়, আরো ৩০ টা ব্যাংক পড়ে যাবে। কারণ কি? এইরকম ক্রসিং করা হয়েছে একটার সাথে আরেকটা। যে আপনাকে আমি টাকা দিছি, আপনি আমাকে টাকা দিছেন। বা আমি আপনাকে টাকা দিছি, আপনি ওনাকে টাকা দিছেন। তবে ফয়সাল, এটাও তো ঠিক যে, কারেক্ট মি ইফ আই এম রং, হ্যাঁ। যে বাংলাদেশে এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো ব্যাংক ব্যাংক্রাপ্ট হয়নি টোটালি। হ্যাঁ, মানে এটা তো আল্টিমেটলি মানে ভেরি আনফরচুনেট যে সাপোর্ট দিয়ে রাখা হয়। পৃথিবীর কোথাও কিন্তু এরকম করা এটা হয় না, হ্যাঁ। আমরা একটা লেমনস প্রবলেম বলি, যে ভালোরা থাকবে, খারাপরা থাকবে না। হ্যাঁ? কিন্তু এখানে ভালোরাও থাকতেছে, খারাপরাও থাকতেছে। এমন আপনি খারাপের মধ্যেও টাকা রাখতেছেন। কারণ আপনার তো মনে হচ্ছে যে এই ব্যাংকে টাকা রাখলে তো এটা ফেল করবে না, আমাকে টাকা ফেরত দিবে। আপনার ওভার কনফিডেন্স ক্রিয়েট হচ্ছে। এই ওভার কনফিডেন্সটা কি করে? ওই যে আপনার খারাপ শেয়ালের কাছে যে আপনি মুরগিটা রেখে আসলেন, মুরগিটাও খেয়ে ফেলে। এই কারণেই তো আজকে ব্যাংকিং সেক্টরে এত প্রবলেম হইল। আজকে বাংলাদেশের মানুষ যদি বুঝতে পারত যে খারাপ ব্যাংকে টাকা রাখলে সে ফেরত পাবে না, তখন সে কি করত? সে
তার ডিসিশনটাকে আর একটু ভালো, একটু বিচক্ষণ ডিসিশনস এগুলো। সে হয়তোবা খারাপ ব্যাংকে টাকা না রেখে ভালো ব্যাংকে টাকা রাখতো, যে ব্যাংকের বোর্ড ভালো, যে ব্যাংক ভালো ডিসিশন নেয়, ওই ব্যাংকে টাকা রাখতো। ওই ব্যাংকে টাকা রাখলে কি হতো, সে টাকাটা ফেরত পাইতো। অথবা সে কি করতো, যে না, বাংলাদেশের ব্যাংক ভালো না, আমি কি করবো, স্কয়ার ফার্মার শেয়ার কিনবো, বা আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার কিনবো, বা আমি গ্রামীণ ফোনের শেয়ার কিনবো। তখন কি হতো, অটোমেটিক্যালি শেয়ার মার্কেটটাও ভালো করতো। সো ক্যাপিটাল মার্কেট খারাপ হওয়ার পেছনে কিন্তু এটাও একটা রিজন বলে আমি মনে করি। ভালো খারাপ সবাইকে বাঁচিয়ে রাখা হচ্ছে। এবং এই জন্য there is no competition। এই জন্য মানুষ যে টাকা হারানোর ভয় ওটা বুঝতেছে না। বাট মানুষের এটা বোঝা উচিত। গ্লোবালি কিন্তু দেখেন এরকম ডিস্ট্রেস ব্যাংকিং তো শুধু বাংলাদেশেই নাই। গ্লোবালি অনেক জায়গায় আছে। এগুলো কিভাবে সলভ করেছে? অনেক প্র্যাকটিস আছে। যে একটা স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা হয়। খারাপ লোনগুলো কিনে নিয়ে নেওয়া হয় এট এ ডিসকাউন্ট প্রাইস। তখন ওরা ওই কোম্পানি কি করে, এটা কালেক্ট করার ট্রাই করে। সো এই এক্সিস্টিং ব্যাংকটার ব্যালেন্স শিট ঠিক হয়ে যায়। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস কি, যে আপনার যে ডিপোজিটররা এসেছে, তুমি ভাই খারাপ ব্যাংকে ডিপোজিট রাখছো, তোমাকে আমি ডিপোজিট ফেরত দিব না, তুমি এই ব্যাংকের শেয়ার নাও। সো ডিপোজিটকে শেয়ারে কনভার্ট করে দেয়। দিস ইজ ওয়ান ওয়ে অফ কারেক্টিং ব্যাংকস। মার্জার অ্যাকুইজিশন করা যায়, যে ভালো ব্যাংক খারাপ ব্যাংকে নিবে। সেটা তো আমাদের এখানে হয়, মার্জার মানে একটা গাইডলাইন পাবলিশ করা হয়েছে গত 14-15 বছর আগে। এনবিএল এর সাথে বোধহয় এটা হয়েছে না, মার্জার অ্যাকুইজিশন। হওয়ার কথা ছিল বা চলতেছিল, এখনো কিন্তু এটা এক্সিকিউট হয় নাই। এখানে অনেক অনেক লেন্দি প্রসেস আছে, এখানে ভ্যালুয়েশন ইস্যু আছে। যে ধরেন আপনি আজকে বেক্সিমকোকে ৳১০০ ঋণ দিয়েছেন। ওটার ভ্যালুয়েশন তো আজকে ৳১০০ না। কারণ ৳১০০ তো আপনি কালেক্ট করতে পারবেন না। সো ওইটার একটা ভ্যালুয়েশন করতে হবে। ভ্যালুয়েশন করে তারপর একটা এক্সচেঞ্জ রেশিও ডিটারমাইন্ড হবে, যেটার থ্রুতে এগুলো হবে। বাট এগুলো একটা প্রসেস, যে প্রসেসটা বাংলাদেশ ব্যাংকে শুরু করা উচিত। অ্যান্ড আমাদের খুবই আনফরচুনেট যে আমরা বাংলাদেশ 2.0 বলছি, বাট এইখানে কিন্তু এসে আনফরচুনেটলি ৫ বা ৬ মাস হয়ে গেল, এই ধরনের বড় কোনো পদক্ষেপ আমরা এখনো দেখতে পারি নাই। এই দেশটা যদি ঠিক না হয়, তাহলে আমাদের মতো যারা তরুণরা আমরা দেশকে নিয়ে স্বপ্ন দেখছি, আমরা কিন্তু টায়ার্ড হয়ে যাবো এগুলো দেখতে, দেখতে। কারণ আমরা তো ঋণের বোঝা নিয়ে বড় হতে আসি নাই। আমরা এসেছি কি একটা সুন্দর দেশ করার জন্য, এটা সাস্টেইনেবল ইকোনমি তৈরি করে। সাস্টেইনেবল ইকোনমি করার জন্য। কিন্তু আমরা যখন দেখি যে ব্যাংকের 35% অ্যাসেট ভালো না, আমরা যখন দেখি ক্যাপিটাল মার্কেটের অবস্থা ভালো না, আমরা ডিমোটিভেটেড হয়ে যাই। এবং ক্যাপিটাল মার্কেটে প্রচুর ড্রেইন করে বাইরে চলে ব্রেইন হচ্ছে কয়েকটা শিবলি সাহেব কয়েকটা সিন্ডিকেট ক্রিয়েট করে আর্টিফিশিয়ালি শেয়ারের প্রাইস বাড়াতো। এমন এইগুলোতে ইমপ্যাক্ট আছে ভাইয়া। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন একটা কোম্পানি, তার শেয়ারের প্রাইস আজকে ৳১০। সো এই শেয়ারটাকে আপনি বাড়ায় ৳১০০ নিলেন। সো আপনার এই কোম্পানিটার ১ম এ ১০০টা শেয়ার ছিল। ১০০টা শেয়ার ইনটু ৳১০, ১,০০০ ওটার মার্কেট ভ্যালু কোম্পানিটার। এখন এই শেয়ারটার দাম যখন ৳১০ থেকে বেড়ে ৳১০০ হয়ে যায়, তখন এই শেয়ারটার মার্কেট ভ্যালু হয়ে যায় কত? ১০০ ইনটু ১০০ ১০,০০০। ১০,০০০। সো এই যে ১০,০০০ হয়ে যাচ্ছে, আপনি এখন কি করলেন? ওই ৳১০,০০০ র এগেইনস্টে বললেন যে তোমাকে 1:1 মার্জিন দেওয়া যাবে। তো আপনার অ্যাসেটের ভ্যালু ১০,০০০, আপনি মার্জিনও পাবেন 10,০০০। এই ৳১০,০০০ আপনি ব্যাংক থেকে লোন নিয়ে কি করলেন? আরেকটা পচা শেয়ার কিনলেন। ওই শেয়ারটারও দাম বাড়াইলেন। হুম। ওইটাও কি করলেন? এইভাবে বাড়াইলেন। ওই ২ টা এখন শেয়ার আপনার ২ টার মার্কেট ভ্যালু হয়ে গেছে ২০,০০০। ২০,০০০। এই ৳২০,০০০ দিয়ে আপনি আরেকটা শেয়ার কিনলেন। এভাবে এই যে শেয়ার কিনছেন, কিন্তু আল্টিমেটলি তো এগুলোর কোনটাই ফান্ডামেন্টালি ভালো না। তখন কি হবে? যখন একটা কলাপস হওয়া শুরু করবে, পুরোটাই কলাপস করবে। রাইট। মানে একটা বাবল ইফেক্টের মতো। বাবল ইফেক্ট হবে। সো এটা তো হয়েছে বাংলাদেশে। আপনি ২০২২ সাল বা ২১ সালে দেখেন, শিবলি সাহেব মার্কেটকে বাড়িয়েছেন শুধুমাত্র ইন্সুরেন্স কোম্পানিগুলোকে দিয়ে। এবং এখানে পুরাটাই গ্যাম্বলিং হয়েছে। কারণ কি? ইন্সুরেন্স কোম্পানিগুলোর শেয়ার কম। তো উনি এবং ওনাদের অ্যাসোসিয়েট কিছু ছিলেন। হিরু সাহেব ছিলেন, মিজান সাহেব ছিলেন। এরকম অনেক নাম আমরা মার্কেটে শুনেছি। হুম। সো ওনারা এসে এগুলো করেছেন। যেটা আল্টিমেটলি আমাদের মার্কেটের সাস্টেইনেবিলিটিটা নষ্ট করে দিয়েছে। ভালো শেয়ারের প্রাইস বাড়ে না, খারাপ শেয়ারের প্রাইস বাড়ে। এইটা কিন্তু একটা মেজর রিজন যে মার্কেটে কেন মানুষ ইনভেস্ট মানে ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি। Yeah. টেক্সটবুক এক্সাম্পল আরকি। এইটাই হয়েছে ভাইয়া। সো এই প্রবলেমগুলো যদি আপনি সলভ না করেন, আপনি যদি সিরিয়াল ট্রেডিং, যেটাকে আমরা সিরিয়াল ট্রেডিং বলি, এটা কিন্তু বিসেক এর ভাষায়ও হচ্ছে আপনার ইলিগাল। কিন্তু বিসেক নিজেই এগুলো করতে দিয়েছে। কারণ বিসেক ওয়াজ ইনভলভড। রাইট। বিসেক এর টপ অফিসিয়ালসরা ইনভলভ ছিল এখানে। মানে আপনাকে তদারকি যে করবে, এখন সেই যদি সেই যদি চোর হয়, তাকে তদারকি করার মতো কোনো ইনস্টিটিউশন তো আমাদের এখানে নেই। সো প্রবলেমটা কি? ধরেন গ্লোবালি কিন্তু কিছু গাইডলাইন থাকে। আপনি যখন রেগুলেটর, ইউ ক্যানট ট্রেড। যেমন রিলেটেড পার্টি ক্যানট ট্রেড। আপনি দেখেন আপনার সবচেয়ে বড় যে রেগুলেটর, উনার ছেলের অ্যাকাউন্টে কত টাকা আছে, উনি কত টাকা শেয়ার কিনছেন। হুম। উনার মেয়ের অ্যাকাউন্টে কত টাকা শেয়ার আছে, উনি কত টাকা শেয়ার কিনছেন।
অথবা অনেকে কি করে ছেলে মেয়ে বাদ দিয়ে ড্রাইভারের অ্যাকাউন্ট খুলে, ড্রাইভার তো জানেই না তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট থেকে ট্রেড করছে। এখন ভেরি আনফরচুনেট টু সে বিসেকের অনেক টপ অফিসিয়ালসরা আপনার আইপিও করার সময় শেয়ার নিয়ে নেয় নিজেদের নামে, প্লেসমেন্ট শেয়ার। আপনারা মতিউরের নাম শুনেছেন, ছাগল মতিউর, সেও কিন্তু এরকম অনেক প্লেসমেন্ট শেয়ার কিনে কিনে কি করছে, অনেক বড়লোক হয়ে গেছে, অনেক ধনী হয়ে গেছে। জাস্ট আউট অফ ডুইং নাথিং তারা এরকম মানি বানাইছে। এখন মিডল এজের অনেকেই কিন্তু কি করতেছে, বাইরে চলে যাচ্ছে। আফটার স্টার্টিং প্রফেশন 2, 3, 4 ইয়ার্স তারা অনেক ডিস্ট্রাক্টেড হয়ে যায়, তারা অনেক ধরনের কমপ্লিকেশনে পড়ে, হতাশ হয়ে যায়, তখন তারা বাইরে চলে যাচ্ছে। সো ভালো মাইন্ডস বা ভালো যারা স্টুডেন্ট আছে বা ভালো যারা করতে চায় দেশের জন্য, তারাও একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে চলে যাচ্ছে। সো এই যে ব্রেইন ড্রেন হচ্ছে, এগুলো কিন্তু এই প্রত্যেকটা জিনিসেরই একটা ইকোনমির সাথে কানেক্টেড। সো ইকোনমি, ক্যাপিটাল মার্কেট, ব্যাংকিং সেক্টর, সো এগুলো প্রত্যেকটা তো কোরিলেটেড। সো এইগুলো যখন খারাপ হয়, আপনি তো মেন্টালিও স্যাটিসফাইড থাকতে পারবেন না। সো একটা জেনারেশন মেন্টালি কি হচ্ছে, স্যাটিসফাইড থাকতে পারতেছে না। একটা জেনারেশন দেখছে যে তাদের বড়রা সবাই চুরি করছে, সেইভাবে তো একটা দেশ চলতে পারে না। একটা কোম্পানি সে ১,০০০ কোটি টাকা রেভিনিউ জেনারেট করে, কিন্তু সে দেখায় ১০০ কোটি টাকা, সে ট্যাক্স দেয় ১০০ কোটি টাকার উপরে। আরেকটা কোম্পানি সে ১,০০০ কোটি টাকা রেভিনিউ করে, ওই ১,০০০ কোটি টাকায় উপরে ট্যাক্স দেয়। So, দুইটা কোম্পানি কি সেম? সেম না। সো আমাদের দেশে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যখন আসে, তারা প্রপার ট্যাক্সেশন দেখাতে চায়, কিন্তু লোকাল কোম্পানিগুলো কমপ্লাই করে না। তখন কি একটা আনফেয়ার কি হয়, খেলা হয়। তো আমি সিমেন্ট সেক্টরে এরকম কথা বলতে পারি। অনেক সিমেন্ট কোম্পানি, লোকাল কোম্পানি, তারা কি দেয় না, ব্যাড ট্যাক্স ঠিক মতো দেয় না। সো ওদের কস্ট অফ প্রোডাকশন যত, একটা মাল্টি ন্যাশনাল কস্ট অফ প্রোডাকশন অনেক বেড়ে যায়। সো তারা যেই প্রাইসে সেল করে, ওরা ওই প্রাইসে সেল করতে পারে না। আপনি দেখবেন অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? আপনি ফার্মা সেক্টরে দেখেন, ডাক্তারকে 15% ঘুষ দিতে হয় ওষুধ সেল করার জন্য। এটা কি কোনো একটা ভালো মার্কেটের এক্সাম্পল? মাল্টিন্যাশনালরা থাকবে এখানে? সে তো ঘুষ দিবে না। সো তারা চলে যাচ্ছে। তো ইয়াং জেনারেশনকে আমরা ইদানিং দেখতে পাই যে তারা বিভিন্ন অল্টারনেটিভ ফর্ম অফ শেয়ার মার্কেট, সেখানে ক্রিপ্টোকারেন্সি একটা বড় একটা এলিমেন্ট, তার সাথে ফরেক্স ট্রেডিং করার চেষ্টা করে। কিন্তু সেগুলো কিন্তু আমাদের এখানে কোনো গাইডলাইন্স বা পলিসিস সেখানে নাই এবং এখন পর্যন্ত ইলিগাল। সো এই বিষয়টাকে কিভাবে আমরা ইনকর্পোরেট করতে পারি? কারণ আমরা যতটুকু বুঝি, যারা লেইম্যান, যারা আসলে শেয়ার ক্যাপিটাল মার্কেটের বাইরের মানুষ, আমরা যেটা দেখি বা বুঝি যে বিভিন্ন ডেভেলপ কান্ট্রিগুলো তারা এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করে ক্রিপ্টো, ফরেক্স এবং নানাবিধ বিষয়গুলোকে একটা পলিসি, গাইডলাইনস, রেগুলেশনস এর মধ্যে নিয়ে এসে তারা তাদের ক্যাপিটাল মার্কেটটাকে ওপেন করে দেয় এবং ডিসেন্ট্রালাইজ করার চেষ্টা করে, যার ফলে তাদের জিডিপি বাড়ে, ইকোনমি বাড়ে, মানে নানাবিধ তাদের ইকোনমিক সাপোর্ট আসে। So এই বিষয়টাতে আমরা আসলে কি করতে পারি? আপনি খুব রাইট একটা ওয়ার্ড নিয়ে এসেছেন যে আমাদের এখানে ছেলেরা ক্রিপ্টো করতে চাচ্ছে, ফরেক্স করতে চাচ্ছে। ভেরি আনফরচুনেট যে বাংলাদেশের শেয়ার মার্কেটে শুধু শেয়ারই ট্রেড হয়। শর্ট সেল নামে একটা ওয়ার্ড আছে, এইটা কিন্তু নাই। সো দেখেন আজকে বেক্সিমকো ওভার প্রাইসড। আমি এটাকে সেল করতে পারতেছি না। সো সেল না করলে প্রবলেমটা কি হয়, যে আমি জানি এই জিনিসটা ওভার প্রাইস, কিন্তু সেল করতেছি না, এই জন্য বাড়তেই থাকে। কিন্তু যদি শর্ট সেলটা থাকতো, আজকে বেক্সিম কিন্তু এত প্রাইস নিয়ে চলে যেতে পারতো না। আমি তখন শর্ট সেল করতাম বা আমরা তখন শর্ট সেল করতাম। মার্কেটটা এফিশিয়েন্ট হতো। হুম। আজকে আমাদের দেশে ডেরিভেটিভস নাই। ভেরি আনফরচুনেট। আমাদের দেশে এখনো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা অনেকজন মানুষ মিলে টাকা দিবে, এই টাকা দিয়ে বাড়ি কেনা হবে, এরকম প্রসেস নাই। সো ইটস ভেরি আনফরচুনেট। এবং আমাদের এখানে এখনো ক্রিপ্টো নাই। দেখেন ২০২৩ সালেও কিন্তু বিটকয়েন $১২,০০০-১৩,০০০ ছিল। আজকে $১,০৯,০০০। সো এখান থেকে ওরা একটা রিটার্ন পেয়েছে। আমরা কিন্তু পাচ্ছি না। হিউজ রিটার্ন। হ্যাঁ, হিউজ রিটার্ন, বাট উই আর আউট অফ দিস। কারণ কি, আমাদের অ্যাকসেপ্টেবিলিটিটা কম। আমাদের গ্লোবালাইজড হতে হবে। এই গ্লোবালাইজেশনের যুগে যদি আমরা ট্র্যাডিশনাল ওয়েতে চিন্তা করি, হবে না। এবং আমাদেরকে ক্যাশলেস হওয়ার যেই চিন্তাটা, এইটা করতে হবে। ব্লকচেন বেস কারেন্সি গুলো অ্যাডপ্ট করতে হবে। আপনি দেখেন মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি। তারাও কিন্তু ইসলামিকভাবে ক্রিপ্টোকে ইনভেস্ট করার জন্য উৎসাহ করছে, গাইডলাইন দিয়েছে। বাট ভেরি আনফরচুনেট আমরা বাংলাদেশ থেকে কোথাও ইনভেস্টই করতে এই পারি না। গাইডলাইন গুলো আমরা মানে কিভাবে নিয়ে আসতে পারি? এই গাইডলাইন গুলো তো আমরাও চাই। হ্যাঁ। এবং ক্রিপ্টোকে যদি আপনি লিগালি যদি লেজিটিমাইজ করেন, তাহলে তো আপনার জিডিপিকে একটা মানে প্রপার পুশ করতে পারছে। হ্যাঁ, ডেফিনিটলি। দেখেন আমাদের দেশে যে মেইন প্রবলেমটা আমরা যেটা শুরু করছিলাম, যে ট্যাক্সেশন, যে একটা কোম্পানি ১,০০০ কোটি টাকা টার্নওভার করে সে ওটার উপর ট্যাক্স দিচ্ছে। আরেকটা কোম্পানি ১,০০০ কোটি টাকা টার্নওভার করে সে ১০০ কোটি টাকা টার্নওভার এর উপর ট্যাক্স দিচ্ছে। সে দেখাচ্ছে না তারা নেমটাকে। তো আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু আল্টিমেটলি ক্যাশলেস হতে হবে। সো যদি ক্যাশলেস হতে হয়, আমাদেরকে ক্রিপ্টোতে যেতে হবে। সেটা বিটকয়েন হতে পারে, সেটা অন্য এথেরিয়াম হতে পারে, সেটা যেকোনো কয়েন হতে পারে।
সো আমরা গতকালকে দেখেছি ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলো, ওনার ট্রাম্প যেই কারেন্সি ক্রিপ্টো, ওইটাও কিন্তু অনেক ভালো প্রাইস হয়ে বুম করেছে। হ্যাঁ। সো এগুলোর কিছু জাস্টিফিকেশন আছে, কিছু হয়তো বা আনজাস্টিফাইড, এত প্রাইস হওয়া উচিত না। যেমন বিটকয়েনও হয়তো বা ওভারভ্যালুড, আই ডোন্ট নো। হ্যাঁ, আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা অনেকটাই ওভারভ্যালুড। সো দেখেন এইখানে কিন্তু আমরা পার্টিসিপেট করতে পারতেছি না। আমাদের মার্কেটটাকে তো আপনার গ্লোবালাইজ করতে হবে, আপনার মার্কেটটাকে ডাইনামিক করতে হবে। প্রবলেমটা কোথায় হয়? আজকে যদি আমি $100 ইনভেস্ট করতাম ইউএস এর মার্কেটে, লেটস আমি ২ বছর আগে $100 ইনভেস্ট করতাম, ওই $100টা আজকে আমার $130 হইতো। সো $130 কি দেশে আসতো, সো দেশের রিজার্ভ বাড়তো। বাট ভেরি আনফরচুনেট, আমাকে $100 ইনভেস্টমেন্টও করতে দিল না। এখন কি হচ্ছে না, রিজার্ভও বাড়ছে না। গট মাই পয়েন্ট? সো আল্টিমেটলি এইগুলো রেস্ট্রিক্ট করে কিন্তু আপনার ভালো হচ্ছে না। সো আমাদেরকে মোর গ্লোবালাইজড হতে হবে। আমাদের এখানে গ্লোবালি যে ইনস্ট্রুমেন্ট গুলো ট্রেড হয়, যেটা আমি বললাম যে ডেরিভেটিভ, অপশন, ফরওয়ার্ড, ফিউচার্স, তারপরে আপনার শর্ট সেলিং, রিটস, এই সব ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবে। নরমালাইজ করতে হবে। তখন হচ্ছে আপনার মার্কেটে সবাই আসবে, না দিস মার্কেট ইজ বুমিং, দেয়ার ইজ লট অফ প্রোডাক্ট, আপনি অনেক প্রোডাক্টে ইনভেস্ট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তখন এই যে আমাদের দেশে মার্কেট ডেভেলপমেন্ট না হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ড নাই বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর নাই। কেন নাই? কারণ আপনার তো এখানে ডাইভার্সিফাই করারই অপশন নাই। আপনি শুধু শেয়ারই কিনতে পারেন, আপনি শর্ট সেল করতে পারেন না, আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন না, আপনি বিটকয়েন কিনতে পারেন না বা ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন না। আপনি চাইলে কি করতে পারেন না, অপশন করতে পারেন না। আপনি জানেন একটা মার্কেট ওভার প্রাইসড হয়ে গেছে, সেল করতে পারেন না। তো এইগুলো দিয়ে একটা মার্কেট হয় না। সো এইগুলো যখন আসবে তখনই মার্কেটটা আরো ডেভেলপড হবে এবং ডেফিনিটলি এখানে গভর্নমেন্টের সাপোর্ট দরকার। গভর্নমেন্টকে আরো মডার্নাইজ হতে হবে এবং তাকে অ্যাডপ্ট করতে হবে গ্লোবালি। দেখেন আমরা সবকিছুতেই ২০-২৫ বছর জন্য কেন পিছায়া যাই? কেন জানি আমাদের ভয়? ভাই, আপনি দেখেন পৃথিবীর সব কান্ট্রি ক্রিপ্টো কিন্তু অ্যাডপ্ট করছে সামহাউ, বাট আমরা করছি না কেন? আমি এখানে ফয়সাল ২ টা জিনিস দেখতে পাই। সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের ইনভেস্টর লিটারেসিটা আমাদের নাই। যে ধরেন আপনি আর আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, সে কথাগুলো যদি আমি এখন একটা র‍্যান্ডম একটা জায়গায় গিয়ে বসে বলি, সেখানে 99% কথা কেউ বুঝবে না। আমি 90% ও বলতে পারছি না। সো এই ইনভেস্টর লিটারেসিটা আসলে খুবই দরকার। মানুষকে শেখানো, বোঝানো এবং এই প্রসেসগুলো কিভাবে কাজ করে যেন তারা এই বিভিন্ন স্ক্যাম যেগুলো হয়ে থাকে, যেগুলো হয়তো যারা এটার সাথে জড়িত খুব কম সংখ্যক মানুষ, তারা হয়তো কিছুটা প্রেডিক্ট করতে পারে। বা যেহেতু মার্কেটটা আমাদের এত ভোলাটাইল, সো এটা যদি আমরা মাস লিটারেসির মধ্যে নিয়ে আসতে পারি, হয়তো আরেকটু বেশি মানুষ সচেতন এবং গুড ডিসিশনস মেক করতে পারবে। ক্যাপিটাল মার্কেটটাও বড় হবে। আরেকটা যেটা আমি দেখতে পাই সেটা হচ্ছে এখানে টেকনোলজিক্যাল এবং অটোমেশনের একটা জায়গা আছে এবং যতগুলো জিনিসপত্র মডার্নাইজ করার জন্য যে এলিমেন্ট গুলো লাগে, সেগুলো আসলে এখানে ইম্পোর্টেন্ট। সো অনেক ইম্পোর্টেন্ট টপিক আপনি নিয়ে এসেছেন যে ফাইন্যান্সিয়াল লিটারেসি। ইটস ভেরি মানে আনফরচুনেট যে ইন্ডিয়াতে যদি একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করেন মিউচুয়াল ফান্ড কি? সে বলবে মিউচুয়াল ফান্ড চাহিয়ে। বাট আমাদের দেশে একটা ইউনিভার্সিটি বিবিএ গ্র্যাজুয়েট করা, আপনি ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করেন সে মিউচুয়াল ফান্ড কি বলতে পারবে না। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরাও জানেন না, পাবলিক ইউনিভার্সিটির ছেলেরাও জানে না। সেইখানে ইনভেস্টটা করবে কে? সো ওদেরকে আপনাকে শিখাতে হবে এই জিনিসগুলা। সো আপনি দেখেন, আমি যদি ইভেন খান একাডেমির কথাও বলি, তারা ক্লাস 1 থেকেই পার্সোনাল ফাইন্যান্স শিখাচ্ছে। আমরা কিন্তু এটা শিখাচ্ছি না। আমরা কি শিখাচ্ছি? এই কিভাবে এটা a+b² হয়, এইটাই শিখাচ্ছি সারা জীবন। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে পার্সোনাল ফাইন্যান্স কাজ করে এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি না। বা আমাদের পার্সোনাল ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করতে হবে এগুলো নিয়ে কাজ করি না। এবং আমরা যখন ছোট ছিলাম ফয়সাল, তো আমরা মানে এরকম একটা ট্যাবুও কিন্তু আমার আমি জানি না আপনি দেখেছেন কিনা। এরকম একটা ট্যাবুও আমাদের কাছে আসতো বা আমাদের কাছে মনে হতো, আমাদের সিনিয়ররা বলতো বা আমাদের বয়োজ্যেষ্ঠরা বলতো যে, "ও তো স্টক করে শেয়ার মার্কেটে লস-টস খায় বসে আছে।" তো এই টাইপের একটা ট্যাবুর একটা হিসাবও আমি ছোটবেলায় খেয়াল করেছিলাম। এখন তো মানে ওরকম বুঝি না। ডেফিনিটলি মানে আমাদের দেশে মানে মানুষ যেটা করা উচিত না। এই জায়গাটা তো ভোলাটাইল, এটা আনসার্টেইন একটা জায়গা। তুমি এই জায়গায় কেন যাবা? এইটা হচ্ছে আমাদের নলেজ বেস এর প্রবলেম, হ্যাঁ? অ্যাবসলিউটলি লিটারেসির ডেফিনিটলি জায়গা মানে থেকে আমি আমাদের এসে দেশের দেখতেছি। মানুষ, কারণ স্টক মার্কেট সবসময় ভালো পারফর্ম করে না, আর স্টক মার্কেট সবসময় খারাপ পারফর্ম করে না। There is a lot of relationship between economy, stock market and other stuff. There are a lot of variables. সো এই ভেরিয়েবলস গুলো তো আপনাকে বুঝতে হবে। আপনি যদি না বুঝেন তাহলে যে বুঝে তাকে দিয়ে ইনভেস্ট করাতে হবে। সো এইজন্য আমরা বলি সবচেয়ে সহজ উপায় হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। প্রপার মিউচুয়াল ফান্ড যারা ভালো। বাংলাদেশে ভালো মিউচুয়াল ফান্ড অনেকগুলো আছে এবং ভবিষ্যতে আরো আসবে বলে আমি বিশ্বাস করি। সো এইসব মিউচুয়াল ফান্ডের থ্রুতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার প্রবলেম সলভ হবে। এখন আপনার প্রবলেম হয়েছে দাঁতে। আপনি যদি নিজেই এটা সলভ করার ট্রাই করেন তাহলে তো হবে না। আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, ডেন্টিস্টের কাছে যেতে হবে। এখন ঠিক তেমনি হবে। আপনার প্রত্যেকটা মানুষ তো সবকিছুতে স্পেশালিস্ট হবে না।
সো আপনাকে প্রপার জায়গায় টাকাটা রাখতে হবে। এই জায়গাতেই চলে আসি এখন যে কিভাবে আমরা প্রপার জায়গাতে যেতে পারি, একটা রেজিলিয়েন্ট মার্কেট আমরা বিল্ড করতে পারি। সো এখানে দেখেন আমাদের আমরা কয়েকবার এই কথাটা অলরেডি বলেছি যে আমাদের এখানে ইনস্টিটিউশন গুলো অনেক দুর্বল। সো আমাদের ইনস্টিটিউশন গুলোকে প্রপার করতে হবে। আপনি ইন্ডিয়ান মার্কেট ডেভেলপমেন্ট হয়েছে মিউচুয়াল ফান্ড দিয়ে। আর বাংলাদেশের মার্কেট নষ্ট হয়েছে মিউচুয়াল ফান্ড দিয়ে। আমি একটু এক্সাম্পল সহই বলি আপনাকে। বাংলাদেশে ১ম ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড করে নিয়ে আসে রেস এবং এলার গ্লোবাল। এবং তারা দুজনেই মানুষের টাকা নিয়ে প্রতারণা করেছে। ধরেন একটা শেয়ার তার ফান্ডামেন্টাল ভ্যালু হওয়া উচিত ৳৬০। তো ওটাকে খেলে দুলে ৳১০০ নিয়ে গেছে। হাইপ দিয়ে। হাইপ করে ৳১০০ নিয়ে চলে গেল। ৳১০০ নেওয়ার পরে কে কিনবে? একটা মিউচুয়াল ফান্ড কিনবে। কারণ কি? ও হচ্ছে ডাম্পিং জোন। হুম। ও কিনবে কারণ ও তো মানুষের কাছ থেকে 1% ফি পাবে। ওর কাছে যেই অ্যাসেটই থাকুক না কেন? সো ওর কোনো এথিক্স নাই। সো কি করে? ও হাই প্রাইসে শেয়ার কিনে লো প্রাইসে সেল করে। যেটা হওয়া উচিত ছিল না। সো এই প্রবলেম গুলো হয়েছে যে ওই আনএথিক্যাল অ্যাসেট ম্যানেজারদেরকে অ্যালাউ করতে দেওয়া। তবে এই জিনিসটা তো ফয়সাল অন্যান্য দেশেও হয়। হ্যাঁ। যে হাইপ তুলে দিয়ে এরপরে হচ্ছে হয়তো নিজেই কিনে নিচ্ছে বা হয়তো মানুষকে দিয়ে কেনায় তারা দেখাচ্ছে যে দিন শেষে ভ্যালুটা আসলে যা ছিল তাই। এটা হয়। কিন্তু বাইরের দেশে আমি যেটা দেখি সেটা হচ্ছে বাইরের দেশের টাকা কিন্তু মানে উন্নত দেশে যদি আমি আমেরিকার কথা বলি, আমেরিকার টাকা তো বাইরের দেশে যায় না খুব একটা। বাংলাদেশ টাকা তো আমেরিকায় চলে যাচ্ছে। আমার না ওইটা একটা হ্যাঁ, মার্কেট তো ড্রেইনড হয়ে হ্যাঁ, যাচ্ছে। এটা একটা বড় রিজন যে আমাদের কিন্তু প্রচুর টাকা এক্সটর্শন হয়েছে। এক্সটর্শন হচ্ছে। সো এইটা একটা বড় রিজন। এট দ্য সেম টাইম যে আমাদের অ্যাসেট ম্যানেজারদের কোয়ালিটি দেখাতে হবে, পারফরম্যান্স করতে হবে, হ্যাঁ? সো যদি এখানে কিছু এক্সাম্পল থাকতো লাইক আছেও কিন্তু BIPB নামে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে শহীদুল ভাই। হি হ্যাজ ডান আউটস্ট্যান্ডিং জব ইন লাস্ট 10-15 ইয়ার্স, হ্যাঁ? বা CWT অ্যাসেট ম্যানেজমেন্ট বা এইজ অ্যাসেট ম্যানেজমেন্ট তারা কিন্তু ভালো করছে। সো এইটাই আপনাকে বুঝতে হবে সবাই খারাপ না, সবাই ভালোও না। সো আপনাকে ভালো জায়গায় টাকা রাখতে হবে, খারাপ জায়গায় এভয়েড করতে হবে। এটা ব্যাংক হোক, এটা মিউচুয়াল ফান্ড হোক, এটা ইন্সুরেন্স হোক। সো তখনই কিন্তু আপনার ভালো করবেন। এইজন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি দরকার। যেইটা আনফরচুনেটলি আমাদের দেশে নাই এবং আমি পার্সোনালি ট্রাই করছি যে মানুষকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দেওয়ার জন্য। আমি কিন্তু কন্টিনিউয়াস আমার একটা চ্যানেল আছে ফাইন্যান্স লাভার। আমরা ওইখানে বিভিন্ন ফাইন্যান্সিয়াল টপিক নিয়ে ডিসকাশন করছি। বিভিন্ন ইকোনমিক ফ্যাক্টর নিয়ে ডিসকাশন করছি। যেগুলো যদি আপনি ফলো করেন তখন হয়তোবা আপনার কি আসবে? যে আপনি হচ্ছেন প্রপারলি এটাকে অ্যালাইন করতে আপনি এক্সপোজারটা পাবেন। হ্যাঁ। আমি নিজে চাকরি ছেড়ে দিব চিন্তা করছি। আমি নিজে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দিতে চাই। যেটার থ্রুতে আমি কি মার্কেটটাকে ভালো করব। বা আমি লং টার্ম স্বপ্ন দেখি বাংলাদেশটাকে বিল্ড করতে হবে। আমরা যদি এই জেনারেশন আমরা যদি ডিটারমিনেশন না নেই তাহলে কে চেঞ্জ করবে? যেহেতু আমাদের পাস্ট জেনারেশনরা করতে পারে নাই, আমাদেরকে করতে হবে। সো এটার জন্য আমরা কাজ করছি। অ্যাবসোলিউট। সো হোপফুলি এগুলো আস্তে, আস্তে সলভ হবে। এট দ্য সেম টাইম আমাদের গভর্নমেন্ট থেকে সাপোর্ট দরকার। আপনি ডিমান্ড সাইড রিফর্মস এর কথা বলছিলেন। ডেফিনিটলি রিফর্মস লাগবে, অনেকগুলা রিফর্মস। এখানে এসএসসি কে রিফর্মস করতে হবে, তাকে স্বাধীনভাবে অপারেট করতে দিতে হবে। এখানে ভালো মানুষকে কমিশনার বানাতে হবে, যার কোন নামে কোনো দুর্নীতির কেস নাই। আমরা জানি শিবলি স্যারকে যখন কমিশনার বানালো এর আগে কিন্তু উনার নামে ডিফল্ট কেস ছিল। সো এইরকম মানুষকে আমরা চাই না। আমরা প্রপার মানুষকে চাই যারা এসে প্রপারলি কাজ করবে, যারা এথিক্যাল, যারা কমপ্লায়েন্স মেইনটেইন করবে। আমরা চাই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর লাইসেন্স যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো রিভিউ করা হোক, ভালো মানুষকে লাইসেন্স দেওয়া হোক। আমরা চাই যে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আরো জনপ্রিয় হয়ে উঠুক। আমরা চাই এখানে সভরেন ওয়েলথ ফান্ড ক্রিয়েট হোক, যেটার থ্রুতে ইনভেস্ট করা হবে। এবং এসব জায়গায় স্পেশালিস্টরা বসুক। স্পেশালিস্টরা বসবে ডেফিনিটলি। এখানে বাংলা পড়ে গিয়ে ফাইন্যান্সের চাকরি করবে এরকম লোক আমরা চাই না। স্পেশালিস্ট আপনার যদি না থাকে আপনি স্পেশালিস্ট লোক রিক্রুইট করেন। আপনি বাইরে থেকে আনেন। দেশে অনেক ব্রিলিয়ান্ট মাইন্ডস আছে। তারা কাজ করতে পারে। তাদেরকে নিতে পারেন। বাট আপনি যদি মনে করেন একজন বাংলা থেকে পড়ে এসে ফাইন্যান্স মার্কেট চালাবে বা ইংলিশ পড়ে এসে ফাইন্যান্স মার্কেট চালাবে তাহলে হবে না। সো আমাদের এখানে আমাদের ইনস্টিটিউশন গুলো ডেভেলপ করতে হবে। এখন পেনশন ফান্ড হচ্ছে বা প্রভিডেন্ট ফান্ড হচ্ছে এগুলো থেকে প্রপারলি ইনভেস্টমেন্টের অপরচুনিটি দিতে হবে শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে। তখনই এগুলো ডেভেলপ হবে। সো আমাদের ইনস্টিটিউশনাল রিফর্ম গুলো যদি করে নেওয়া হয় এবং ইনস্টিটিউশন গুলোকে স্ট্রং বেস এর উপর নিয়ে আসা হয়, এগুলো অনেক টাফ কাজ না। ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম যেভাবে করেছে ওইভাবেও যদি আমরা করি, নট লাইক USA করতে হবে। আমরা যদি সেকেন্ড লেয়ারেও গিয়ে করি, আমাদের এখান থেকে অনেক ডেভেলপমেন্ট অপশন আছে। এবং আমি পার্সোনালি এক্সপেক্ট করি যে উইথ রিফর্মস, উইথ দ্য নিউ গভর্নমেন্ট, উইথ দ্য নিউ লিডারশিপস অ্যান্ড উইথ দ্য আপকামিং লিডারশিপ বাংলাদেশে এই চেঞ্জগুলো হওয়া উচিত ফর ফিউচার জেনারেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ফর সাস্টেনেবল বাংলাদেশ। তো একজন রাজনীতির ছাত্র হিসেবে আমি এই জিনিসটা তাত্ত্বিকভাবে যদি দেখি যে এখানে ইনস্টিটিউশনাল চেঞ্জ অথবা নিউ ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ যদি আমরা এখানে নিতে পারি, যেটা একদম আধুনিক কিছু অ্যাপ্রোচ আছে যেখানে আইসোমরফিজম বলে একটা বিষয় আছে, আইসোমরফিক মিমিক্রি বলে একটা বিষয় আছে, যে আমাদের মতো এরকম ডেভেলপড ইকোনমিজ
অনেক জায়গায় আছে। তো সেই জায়গাগুলোতে কিভাবে ফাংশন করছে এখন, কিভাবে আগে যে এখন যে বর্তমানে ডেভেলপড কান্ট্রিগুলো আছে, আগে যখন ডেভেলপিং অবস্থায় ছিল তারা কি ধরনের পলিসিগুলো ফর্মুলেট করেছিল, সেগুলোর সাথে কেটার টু আওয়ার ইকোনমি, আওয়ার জিওগ্রাফি, আওয়ার কালচারাল মাইন্ডসেট, আমরা কিভাবে সেখান থেকে কিছুটা নিয়ে এসে আমাদের অনুযায়ী নতুন পলিসিস বিল্ড করতে পারি, ইনস্টিটিউশনাল পলিসিস। অ্যান্ড টু বিল্ড ইন্টারেক্টিভ ইনস্টিটিউশনস, নট এক্সট্রাক্টিভ, যেগুলো আমাদের থেকে শুষে নিয়ে যাবে না, বরং আমাদেরকে আরো গ্রো করতে সহযোগিতা করবে। সো অন দ্যাট নোট আমি শেষ করতে চাই এই বিষয়টা আপনার কাছ থেকে একটা ইভ্যালুয়েশন নিয়ে, যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টটা যেভাবে ফাংশন করছে, স্পেশালি আমাদের ইকোনমির ওভারসাইটের দিক থেকে, আপনার কাছে কি মনে হয়, আপনি যদি 1 থেকে 10-এ যদি আপনি র‍্যাংক করতেন, ওকে, যে ক্যাপিটাল মার্কেটকে কেন্দ্রিক তাদের পারফরম্যান্স? অ্যাকচুয়ালি রিফর্ম ৩ ভাবে হয়। একটা হলো শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম। সো শর্ট টার্ম রিফর্ম তো ইন্টারিম গভর্নমেন্ট করবে অ্যাকচুয়ালি। আর পলিটিক্যাল গভর্নমেন্ট হচ্ছে আপনার মিড টু লং টার্ম করবে। আমরা কারেন্ট কমিশনের কাছে একটা জিনিস রাইটলি দেখেছি, যে তারা কিছু সিরিয়াল ট্রেড যারা করে তাদেরকে আপনার হচ্ছে জরিমানা করেছে, এবং বড় অঙ্কের জরিমানা করেছে। দ্যাট শুড বি অন প্লেস, যে এসএসসি জরিমানা করে এমন টাকা নেয়। এই কেস সিনারিওটা যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, তাহলে ফিউচারে যদি কেউ এরকম করে, তাদের কিন্তু একটা ভয় থাকবে। এইটা ভালো করেছে। বাট আমরা যদি আর অন্য টপিকে বলি, তাহলে আমি 10 আউট অফ 6, 7 দিতে পারবো না। এর নিচেই আমাকে দিতে হবে। আদার দেন দিস টপিক, মানে এই শর্ট টার্মে যে কাজগুলো করার দরকার ছিল, এগুলো ওনারা এখনো করতে পারে নাই। বাট ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টটাই আসলে মিড টু লং টার্মেই হয়। হ্যাঁ, সো আমাদের যে এক্সপেকটেশনটা থাকবে পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে, যে এখানে আর কোনো সালমান এফ রহমান যাতে গ্রো না হতে পারে, এখানে আমাদের মার্জিন রুলসগুলোর যেই প্রবলেম আছে, এগুলো সলভ করা রেগুলেটরি পার্সপেক্টিভ থেকে। আপনি বলছিলেন রাইটলি যে কিভাবে ইন্ডিয়া ডেভেলপ করেছে, কিভাবে পাকিস্তান ডেভেলপ করেছে, কিভাবে ভিয়েতনাম ডেভেলপ, কিভাবে মালয়েশিয়া ডেভেলপ করেছে, কিভাবে মালয়েশিয়া ডেভেলপ করছে। মালয়েশিয়া ইজ এন পারফেক্ট পারফেক্ট এক্সাম্পল আমাদের সাথে কম্পেয়ার করার। আমাদের মতো ইসলামিক একটা ইকোনমি। সো এই প্রত্যেকটা জিনিস যদি আমরা দেখি, there is a lot of example, আমরা ওইখান থেকে ইজিলি কোপ আপ করে কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারি। এখন এইটার জন্য যেটা দরকার, মিড টু লং টার্ম প্ল্যান এবং স্টিক থাকা, পলিটিক্যাল উইল থাকা, যে আমরা এই মার্কেটটাকে বা এই সেগমেন্টটাকে ডেভেলপ করতে চাই, আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চাই, আমরা একটা সুন্দর সাস্টেনেবল লং টার্ম বাংলাদেশ দেখতে চাই। তাহলেই কিন্তু এই প্রত্যেকটা জিনিস পসিবল। সো পলিসি কনসিস্টেন্সি রাখতে হবে, পলিসির ইমপ্লিমেন্টেশন থাকতে হবে, এমন পলিসিগুলো ডাইনামিক হতে হবে। এবং আমাদের মোরাল ভ্যালুসকে আরেকটু আপলিফট করতে হবে। ডেফিনিটলি আলটিমেটলি আমাদের সবাই দিন শেষে আমি যত পলিসি বানাই, যত ইনস্টিটিউশনস আমি বানাই, যত ক্যাপাসিটি ডেভেলপ করার চেষ্টা করি, যে মানুষটাকে বসাবো সেই মানুষটাকে তো আসলে সৎ হতে হবে। এক্স্যাক্টলি সো সেদিকেও আমাদের আসলে খেয়াল রাখতে হবে। Thank you so much, Faisal. It was a wonderful discussion. I got to learn a lot from you. So thank you. থ্যাঙ্কস লট। Thank you guys for tuning into PLP Podcast. PLP পক্ষ থেকে আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে সচেতন অংশীজন হিসেবে গড়ে তোলার। আমরা চাই আমাদের বাংলাদেশ হোক টেকসই, স্বনির্ভর, সহিষ্ণু এবং শক্তিশালী একটি রাষ্ট্র। আমাদের সাথে থাকবেন।